দানব একটা, মানুষ নয়। আর আমি না হাও হাও করে কাঁদছি, চিল্লিয়ে আর বলছি প্লিজ, হাত জোর করে বলছি যে আমাকে যেতে দাও তোমরা, প্লিজ আমাকে যেতে দাও। আপনার স্বামী সুরজিৎ সেন বলা হয়েছিল যে আমি তেল দিয়ে কাজ পেতে চাই না, তাই অনেকেই মন্তব্য করেছেন যে সৎভাবে রোজগার করছেন। এবং আরেকটি জিনিস আপনার কাছে, এই তিনটে জিনিস একটু ক্লিয়ার করে নেব যেটা সমাজ মাধ্যমে এখন ঘুরছে। এবং তার একটি দোকান, এবং সেখানে দেখানো হচ্ছে তিনি আইসক্রিম বিক্রি করছেন, তো সেখানে একটি ভিডিওতে দেখানো হয়েছিল। তো আপনি এই জিনিসটাকে একটু যদি এলাবোরেট করেন কতটা সত্য বা কি? এটা সত্যই, এই কথাগুলো ও পার্সোনালি আমার সাথেও ডিসকাস করতো যখন বিয়ে আমাদের হয়নি, যখন আমরা কোর্টশিপে রয়েছি, মানে বিয়ে হবে, বিয়ের আগে তো ফোনে কথাবার্তা তো সবসময় চলতো, তখন চলতো। তো এই কথাগুলো ও আমার সাথেও আলোচনা করতো। আর এই যে দোকানের ব্যাপারটা, যে ও দোকানটা আমাদের বিয়ের ঠিক কিছু মাস আগেই ওর বাবা কিনেছিল, আর দোকানটা শুনেছি ওর বাবার নামে। তো বিয়ের আগে আমার সাথে ওটা ডিসকাস করেছিল যে আমরা কিছু একটা দোকান স্টার্ট করব। সেটা কি এক্স্যাক্টলি স্টার্ট করব বলতে পারছি না, তবে আমাদের যে বছর বিয়ে হয় 2023-তে, তখন ও বলেছিল যে পুজোর সময় আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক এগুলো খুব চলে, তো এই এখন যদি আমি এরকম ধরনের কিছু স্টার্ট করি খুব ভালো চলবে। তো সে বছর কিছু করেনি, সেটা এই বছর মনে হয় স্টার্ট করেছে, যার জন্য আপনারা এটা জানতে পারছেন, দেখতে পাচ্ছেন। এই ব্যাপারটা সত্যি, কারণ এটা ওর একজন পাড়ার একজন আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছে, হয় না ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কে কোথা থেকে পাঠাচ্ছে, আমরা নিজেরাও মিডিয়া ফিল্ডার, আমাদের তো যে কেউ রিকোয়েস্ট পাঠায়, আমরা অ্যাকসেপ্ট করে নিই। তো একদিন জানতে পেরেছিলাম যে ওর পাড়ার কোনো ছেলে বললো যে তোমার সুরজিতার সাথে বিয়ে হয়েছে, আমি তো ওনারই পাড়ায় থাকি। তো তখন থেকে জানি পাড়ার ছেলে। তো তারপর ও মাঝে একদিন কিছুদিন আগেকার কথা, মানে মনে হয় 1 বছর হয়েছে, গত বছরের কথা, আমাকে বললো যে দাদা না মুদিখানার দোকান খুলেছে। বললাম আচ্ছা, ভালো কথা। তো এটা শুনেছিলাম। তারপর তো এখন জানতে পারছি আইসক্রিম, কোল্ড ড্রিঙ্ক এটসেট্রা রেখেছে দোকানে। আচ্ছা দিদি, আপনাদের বিয়ে হয়েছিল কবে, মানে কোন সালে? 2023 15 ডিসেম্বর। আচ্ছা, আমরা অভিনেতা সুরজিৎ সেনকে যেভাবে দেখেছি ছোট পর্দা এবং বড় পর্দা, তিনি নানান চরিত্রে অভিনয় করেছেন, এবং সেই মানুষটাকে আপনি পাশে পেয়েছেন, সেই মানুষটাকে আপনি পার্সোনালি কিভাবে চেনেন, বা আপনার কি বলার আছে সেই মানুষটাকে নিয়ে একটু যদি এলাবোরেট করেন। ওর সাথে আমার পরিচয় হয় 2016-এ, ফেসবুকে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আর আমি অ্যাকসেপ্ট করেছিলাম। অ্যাকসেপ্ট করার পর ও আমাকে মেসেঞ্জারে মেসেজ করে, থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং মাই ফ্রেন্ড রিকোয়েস্ট। ওখান থেকে কথাবার্তা শুরু হয়। আর যখন ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, আমার ওকে দেখে মনে হয়েছিল কোথাও দেখেছি। ঘরে আমাদের যে কেবল চ্যানেল আছে, তাতে বেঙ্গলি মুভি চ্যানেলগুলো তো আসে, 2-1টা মুভি চ্যানেল আসে। তো কোথায় দেখেছি আমার এক্স্যাক্টলি মনে পড়ছিল না, কিন্তু কোথাও তো দেখেছি, একে কোনো ফিল্মে দেখেছি, সিরিয়ালে দেখেছি, কোথাও তো দেখেছি। তারপরে ওর সাথে যখন কথাবার্তা শুরু হয় একটু কখনো ওর কাছে অডিশনের কিছু আসতো, তো আমাকে ফরওয়ার্ড করতো, হোয়াটসঅ্যাপ নাম্বার এক্সচেঞ্জ হয় 2-1বার ফেসবুকে কথা হওয়ার পর। এইভাবে আস্তে আস্তে সম্পর্ক আগে বাড়েনি, মানে কথাবার্তা হয়। তারপর একদিন আমাকে বললো যে ও ঘরের জন্য খুব সমস্যায় রয়েছে, প্রবলেমে রয়েছে, ও যে ঘরটা থাকে ওটাতে কিছু একটা প্রবলেম আছে, তো ওখান থেকে তাড়াতাড়ি শিফট হতে চাইছে, কিন্তু ও সুইটেবল ঘর পাচ্ছে না খুঁজে। তো আমি ভাবলাম আমার পাপা তো অনেক পেশান আছে, আমার পাপা এখন নেই, ওনার ডেথ হয়ে গেছে ব্লাড ক্যান্সারে। তো যাই হোক, ওই সময় পাপাকে বলে, পাপার অনেক বিল্ডার ফ্রেন্ড আছে, তো ওকে একটা ঘর দেখে দেওয়া হলো, যেটা আমরা যেখানে থাকি সেখান থেকে 1.5 কিলোমিটারের ডিস্টেন্সে। তো পাশে থাকলে যেরকম আস্তে আস্তে বাড়ি আসতো, আমাদের ঘরে আসতো, বসতো, এখানে শিফট হয়ে যাওয়ার পর। তারপর ঘুরতে যেতাম একসাথে, বিকালবেলা হয়তো ওয়াকে গেলাম, হাঁটতে গেলাম একসাথে,
এইভাবে আস্তে 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 তারপর পরিচয় হওয়ার হার্ডলি 3.5-4 মাসের মধ্যে আমাকে বিয়ের প্রপোজাল দেয়। যখন বিয়ের প্রপোজাল দিয়েছিল তখন ও কলকাতায় ছিল, আমাকে হোয়াটসঅ্যাপে প্রপোজ করে ও বিয়ের জন্য। সে সময়ও ওই গুরুদক্ষিণা বলে একটা সিরিয়াল করছিল কলকাতাতে বাংলা চ্যানেলে। তো সে সময়ও আমাকে হোয়াটসঅ্যাপে প্রপোজ করে আর লিখেছিল যে আমি বাড়িতে বলেছি আমার তোমাকে পছন্দ, আমি তোমার সাথে ওকে ইয়েস আছে, তুমি তোমার বাড়িতে তোমার প্যারেন্টসের সাথে কথা বলো, তাদের যদি আমাকে পছন্দ হয় তাহলে আমরা আগে প্রসিড করব। এটা ছিল ওর মেসেজ। তারপর আমি বাড়িতে জানাই, এইভাবে আমাদের বিয়েটা আগে ফিক্স হয় 2017 3rd ডিসেম্বর। 2017 আমাদের বিয়ে ঠিক হলো, 3rd ডিসেম্বর ছিল সেটা, 3rd ডিসেম্বর 2017। সে বিয়েটা হলো না। এদের না ফ্যামিলিতে একটা প্রবলেম আছে, এরা না অন্যের ওপরে খুব আর আমি ভেবেছিলাম এই প্রবলেমটা মনে হয় শুধু আমার হাজব্যান্ডের মধ্যেই আছে, যে অন্যের ওপর দোষ লাগানো, অন্যের ওপরে আরোপ লাগানো, এই করলো ওই করলো ওই করলো, যেটা ও আমার মায়ের সাথে করতো। আমার মাকেও শুরু থেকে দেখতে পারে না। তো যখন বিয়ে করে বাড়িতে গেলাম, এই 2023-তে বিয়েটা হলো আমাদের, 2017-এ যে বিয়েটা ঠিক হয়েছিল, ওর এই যে সবসময় দোষ লাগানো না, তোমার মা এটা কেন বললো, তোমার মা ওটা কেন বললো, আর এই নিয়ে তুমুল ঝগড়া করবে, মানে একেবারে এক্সট্রিম পয়েন্টে ঝগড়া করবে। সুরজিৎ আমার মার পিছনে পড়ে থাকতে এই কথাটা কেউ শুনলে বলবে নিশ্চয়ই তোমার মার দোষ ছিল, নিশ্চয়ই আপনার মার দোষ ছিল, এমন কথা কেন বলতো আপনার মা যে সুরজিতের খারাপ লাগবে। তো আমি ছোট্ট একটা এক্সাম্পল দেবো। একবার কি হয়েছে, আমি বাড়িতে ছিলাম না, চেন্নাই গেছিলাম। বাড়ি ফেরার পর সন্ধ্যাবেলা ফিরেছিলাম, রাত্রে যখন শুতে যাব তখন সুরজিৎ আমার ফোনে বলছে, তোমার মা আমাকে এরকম কেন বললো, আমার মেয়ে কোনো কাজ পারে না, ওকে দিয়ে কাজ করালে কি যেন আমাকে সুরজিৎ সে সময় বলেছিল। অনেক রাত্রি হয়েছে, 11:30-12টা বাজে, আমার মা ঘুমিয়ে পড়েছে। সুরজিতের কথাটা শুনে আমার মাথাটা এত গরম হয়ে গেল, আমি সঙ্গে সঙ্গে আমার মা ঘুমোচ্ছে, আমি ঘুমন্ত মাকে তুললাম, ওটো কি বলেছে তুমি সুরজিৎকে যে ও আমাকে এখন এরকম করে কমপ্লেন করছে। মা বলছে আমি কিছু সেভাবে বলিনি, ভীষণ ক্যাজুয়ালি, মায়েরা যেরকম বলে না যে আমার মেয়ের তো কাজ করার সেরকম অভ্যাস নেই, আমার কাছে তো কাজ করতে হয় না, যদি তোমাদের বাড়ি কাজ করবার সময় কিছু ভুল টুল হয়ে যায়, শুরুতে মানুষের ভুল হয় অনেক কিছু, তো একটু মানিয়ে নিও, রাগ করো না, এটাই আমি বলেছিলাম, এটা তো খারাপ মনে করার মতো তো আমি কিছু বলিনি। তো আমি সুরজিৎকে বললাম তোমাকে মা কি এরকম বলেছিল? বলছে হ্যাঁ, কিন্তু কেন বলবে, তোমার মা কি ভাবছে আমি তোমাকে আমাদের বাড়ি নিয়ে গিয়ে কাজ করাবো? এই নিয়ে 3-4 দিন তুমুল ঝগড়া, তোমাদের বাড়ি যাবো না, তোমাদের বাড়ি খাবো না, এই চলতে লাগলো। আর এতটাই ও টেনশন দিত না আমার ফ্যামিলিকে, যে ফ্যামিলির সবাই মানে নেক্সট লেভেলে চলে যেত টেনশনে। সুরজিতের সাথে যখন আমার ফাইনাল ঝগড়াটা হলো 2017-এ, যেটার পর আমাদের বিয়েটা ভেঙে গেল, রিজনটা আমি আপনাদের বলি। সুরজিতের সাথে যখন আমার পরিচয়ও হয়নি, তখনও থাকতো কটন গ্রিনে। কটন গ্রিন হলো সেন্ট্রাল লাইনে, মুম্বাই সেন্ট্রাল লাইনে। ওখান থেকে ও নালাসোপাড়ায় শিফট করেছিল, সেটাও আমি জানি না কবে। ও কটন গ্রিনে থাকতো, সেটা ওরই মুখে শোনা, কটন গ্রিনে থাকি। ওখান থেকে নালাসোপাড়ায় কবে শিফট করেছে সেটাও আমার জানা নেই। যখন ও আমি যে এরিয়াতে থাকি ওয়াসাই রোড, ওখানেও ঘর দেখতে এলো, যে ঘরটা আমার পাপ্পা বলেছিল যে এই ঘরটা খালি আছে, ও চাইলে এখানে দেখে যেতে পারে এসে। আমার পাপ্পার বন্ধু ছিল, ওই ঘরের যে ওনার ছিল, ওই ফ্ল্যাটটার যে ওনার ছিল, সে আমার পাপ্পার বন্ধু ছিল। তো তখন আমি জানতে পারলাম যে ও এখন কটন গ্রিনে থাকে না, কটন গ্রিন থেকে নালাসোপাড়াতে শিফট হয়ে গেছে। কিছুই আমার জানকারির মধ্যে ছিল না। কিন্তু যখন আমার সাথে বিয়ে ঠিক হয়ে গেল, কথাবার্তা সব ফিক্স হয়ে গেছে, বিয়ের ডেট ফাইনাল হয়ে গেছে, আমরা অলমোস্ট কি আমরা একে অপরকে উই আর ইন লাভ উইথ ইচ আদার। ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, দিনরাত একে অপরকে আই লাভ ইউ বলছি, এরকম একটা ব্যাপার। তখনও আমাকে একদিন বলছে আমরা বিয়ের পর কটন গ্রিন শিফট হয়ে যাব। সেই মানুষটা, যে মানুষটা একবার আমাকে বলেছিল যখন আমাদের বিয়ের শুরুতে কথাবার্তা চলছে, তখন বলেছিল বিয়ের পর না আমরা মুম্বাইয়ে তোমার ফ্যামিলি, তোমার মা বাবা, আমি, তুমি সবাই একসাথে একটা বড় ফ্ল্যাট নিয়ে থাকবো। এই কথাটা শুনে আমার না খুব ভালো লেগেছিল। বলে না মানুষ আপনার মনে ধরছে, কেন ধরছে?
তার মধ্যে কিছু তো ভালো আপনি দেখছেন, যেটা দেখে আপনার মন পড়ছে মানুষটার ওপর, যেটা দেখে আপনি মানুষটাকে ভালোবাসছেন। আমি আমার মা বাবা থাকবে ওর সাথে একসাথে নিচে, থাকবে না সেটা পরের কথা, কিন্তু ও যে কথাটা বললো না, সঙ্গে সঙ্গে আমার মন থেকে ওর প্রতি ভালোবাসাটা যেন বেড়ে গেল। এত সুন্দর চিন্তাধারা ওর, আরে বাহ, খুব ভালো কথা। তারপর কিছুদিন পর, কিছু মাস পর আবার কথা বললো যে আমরা ভাসাই ইস্টে ঘর ভাড়া নেব, বিয়ের পর নিয়ে থাকবো। কখনো বলছে একই এরিয়াতে থাকবো, যে এরিয়াতে আমরা থাকি, আমার প্যারেন্টস যেখানে থাকে সেখানে আশেপাশে ঘর নেব। হঠাৎ করে বলছে কটন গ্রিনে চলে যাবো। তুমি যে এত আলাদা আলাদা ডিসিশন নিচ্ছ, সে ডিসিশনে তুমি তোমার উড বি লাইফ পার্টনার, তোমার ওয়াইফ, যে ফিউচার ওয়াইফ, তার সাথে কিছু ডিসকাস করেছো? তুমি ভাসাই থাকবো বলছিলে এতদিন পর্যন্ত, তুমি এখন বলছো সেন্ট্রাল লাইনে চলে যাবে, যেটা ভাসাই থেকে প্রচুর দূর। তুমি এটা ডিসাইড করছো একা। আই এম ইয়োর would be wife, damn it, I'm not your puppet. তুমি যেখানে উঠিয়ে নিয়ে গিয়ে আমাকে রাখবে, সেখানে আমি তোমার সাথে চুপচাপ গিয়ে থাকবো। এই কথাটা আমি ওকে, ও যখন বললো আমরা কটন গ্রিনে থাকবো, আমি বললাম না, কটন গ্রিনে থাকবো না, তুমি পুরো মুম্বাইয়ের বিরাট টু চার্চ গেটের মধ্যে যে কোনো জায়গায় তুমি ঘর নাও, চুপচাপ আমি তোমার সাথে থাকবো, কিচ্ছু বলবো না। কিন্তু কটন গ্রিন না, কটন গ্রিনটা না আমার খুব ব্যাকওয়ার্ড লাগছে, মানে আসা যাওয়া আমার কাজের ক্ষেত্রে বলি, বা আমাকে 10 বার আউট অফ স্টেশন যেতে হয়, মুম্বাই থেকে বাইরে যেতে হয়, এয়ারপোর্ট যাওয়া, কি হয়তো আমাকে আমার প্যারেন্টসের সাথে দেখা করতে আসা, সবটাই যেন আমার উল্টো পড়বে। আর কটন গ্রিন এমন একটা এরিয়া যেখানে আমি কখনো আগে যাইনি, তো ও কেন থাকা, এরকম যা এরিয়ায় থাকো না। তুমি তো এখন ওয়েস্টার্ন লাইনে চলে এসছো কটন গ্রিন ছেড়ে, আর কটন গ্রিনেই যদি তুমি থাকবে, তাহলে তুমি কটন গ্রিন ছেড়ে দিয়ে এখানে এসছিলে কেন? এতদিন তো তুমি বলনি, তার মানে এখানেও তোমার কিছু কনস্পিরেসি চলছে, তোমার কোনো ষড়যন্ত্র চলছে। আর ষড়যন্ত্র যে তুমি করছো, আমার মধ্যে না একটা কি বলবো, একটা অ্যাস্টিউট রেডার আছে, যেটাতে না আমি ধরে ফেলি, মানুষ মুখ খুললে, কিছু একটা বললে কেন বলছে, কি চলছে তার মনের মধ্যে, তার কথা, তার ওয়ার্ডে আমি ধরে ফেলি ওর মনের মধ্যে কি চলছে। আমি সুরজিতের ব্যাপারটা ধরে ফেলেছিলাম যে ওর মনের মধ্যে কি চলছে, কারণ তার কিছুদিন আগে সুরজিৎ আমাকে বলছিল যে বাড়িতে ছেলে আছে সেই বাড়ির মেয়ে বিয়ের পর কেন মা বাবাকে পয়সা দেবে, তার ইনকামের খরচা তার মা বাবার বাড়িতে কেন দেবে? এটা তো কখনো হয় না, এটা আমি আজ পর্যন্ত কোথাও দেখিনি। ইয়ানি ও চাইছে যে বিয়ে, ওর সাথে বিয়ে হয়ে যাওয়ার পর আমি যেটা ইনকাম করব, আমার ইনকামের পয়সা আমার মা বাবাকে না দিতে, কারণ আমার একটা ভাই আছে। আমার ভাই সে সময় কাজ করতো না, জবলেস ছিল, পুরো এই সংসারটা একটা মানুষই চালাতে, সেটা ছিলাম আমি। এই কথাটা শুনে আমার ওর ওপর প্রচণ্ড রাগ হয়েছিল সে সময়, যে তুমি এখনো আউটসাইডার, আর যদি তোমার সাথে আমার বিয়ে হয়ে যায় তুমি এই বাড়ির জামাই হবে। আমার মনে হয় না কোনো জামাইয়ের অধিকার আছে যে তার ওয়াইফের পয়সা সে তার মা বাবাকে দিচ্ছে, তার মা বাবার খরচা দিচ্ছে কি দিচ্ছে না এটা ফিক্স করবে, এটা ডিসাইড করবে। কোনো হাজব্যান্ডের এটা অধিকারে পড়ে না, ইনফ্যাক্ট কোনো ওয়াইফেরও অধিকার নেই এটা। সে তার হাজব্যান্ডের পয়সা দিয়ে মা বাপের খরচা চালাচ্ছে কিনা এখানে কোনো ওয়াইফও বলতে পারে না। মা বাবা তারা জন্ম দিয়েছে, তাদের সম্পূর্ণ অধিকার আছে। একটা ছেলে সম্পূর্ণ তার দায়িত্ব নেবে, তার মা বাবার, ওয়াইফের, বাচ্চার সবার দায়িত্ব নেবে, তবেই সে একটা পুরুষ। মেয়ের ক্ষেত্রেও তাই। আজকাল মেয়েরা ইকোনমিক্যালি সেলফ ডিপেন্ডেন্ট, তারা ইনকাম করছে, তারা তাদের পয়সাটা কোথায় খরচা করবে, মা বাবাকে দেবে কি নিজের পিছনে খরচা করবে, সেটা বলবার কোনো অধিকার লাইফ পার্টনারের নেই। আর রইল সুরজিতের কথা, সুরজিৎ তখন আমার লাইফ পার্টনার হয়নি, ও আমার উড বি হাজব্যান্ড। ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, বিয়ে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে ও বলছে আজ পর্যন্ত আমি কোনো ফ্যামিলিতে এরকম দেখিনি যে ফ্যামিলিতে ছেলে রয়েছে সেখানে মেয়ের ইনকাম মেয়ে বিয়ের পরে মা বাবাকে দেবে। আমি ইনকাম করে আমার পয়সাটা আমার মা বাবাকে দেব, কি আমি কোনো গরিবকে দান করব, কি আমি নিজের পিছনে খরচা করব, কি আমি জলে ভাসিয়ে দেবো আমার পয়সা? হু ডু ইউ থিঙ্ক ইউ আর টু ফিক্স দিস? আমি সেটা নিয়েও কিছু বলিনি, আমি শুনেছিলাম, আমার ভিতরে ভিতরে রাগ হয়েছিল, কিন্তু আমি রাগটাকে হজম করেছিলাম। এটা ছিল একটা কথা। তারপরে মানে সমস্ত আমাদের যে ফ্যামিলি ম্যাটার, মানে আমার যে প্যারেন্টাল হাউস যে ফ্যামিলি ম্যাটার, এইখানে ইন্টারফেয়ার করছে ও নিজে। একদিনকে ও আমার মাকে
মার ওপর ব্লেম লাগাচ্ছে, কোথাও কিছু নেই, শ্যুটে গেছিল, ডিডি চ্যানেল আছে, ন্যাশনাল চ্যানেল, তাতে একটা সিরিয়াল করছিল সুরজিৎ যখন বম্বে ছিল। একদিন তাড়াতাড়ি শ্যুট শেষ হয়ে যায়, আমাকে ফোন করলো, আমি দুপুরে বাড়ি এসে লাঞ্চ করব, আমার শ্যুট শেষ হয়ে গেছে, আমি 2-2:30টার মধ্যে চলে আসবো। আমি বললাম ওকে ফাইন। বাড়ি এলো, আমার বেডরুমে বসে রয়েছে, ও বসে আছে, আমি ওর পাশে বসে বসে কিছু গল্প টল্প করছিলাম, তারপরে ফোন দেখছে। ফোন দেখতে দেখতে হঠাৎ করে বলছে, কোনো কারণ নেই ওখানে এই কথাটা বলার, হঠাৎ সাডেনলি বলে উঠলো, তোমার মা দেখবে বিয়ের পর ফোনে ই করতে করতে, তোমার মা দেখবে বিয়ের পর আমাদের পার্সোনাল লাইফে ইন্টারফেয়ার করবে। আমি না যেন আকাশ থেকে পড়লাম কথাটা শুনে, হঠাৎ করে কেন বলছে? আমার মা তো কিচেনে রান্না করছে, মা তো এখানেও নেই যে মা কিছু বললো কি মা কিছু করলো তার পরিপ্রেক্ষিতে ও বলছে কথাটা, তা তো নয়। হঠাৎ করে কেন এই কথা বলছে? আমার প্রচণ্ড রাগ হলো। কিন্তু আমি একটা জিনিস মেনে চলি, তোমার বাড়িতে যখন কেউ বসে আছে সেখানে তুমি তার সাথে ঝগড়া করবে না, যেটা আমি মেনে চলি। খাওয়ার টাইম হয়েছে, লাঞ্চ টাইম, কিছুক্ষণ পর লাঞ্চ করতে বসবো আমরা সবাই, ওই সময় যদি আমি ঝগড়া মানে এই কথাটা প্রোটেস্ট করি তাহলে ওর খারাপ লাগবে, ওর আমার মধ্যে ঝগড়া হবে, ও লাঞ্চ না করে চলে যাবে, যেটা আমি চাইনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বলুক। আমি খালি ওকে একটাই উত্তর দিয়েছিলাম, আমার মা অশিক্ষিত না, আমার মা এডুকেটেড, আমার মা এরকম করে না, করবে না। তো ও বলল, আমি লিখে দিচ্ছি, দেখো তোমার মা ইন্টারফেয়ার করবে। আমার এত কষ্ট হচ্ছে, ভিতরে রাগ হচ্ছে, আমি ওই রুম থেকে উঠে গিয়ে অন্য রুমে জানলায় গিয়ে দাঁড়িয়ে আছি। আমার মা বুঝতে পেরেছে কিছু একটা হয়েছে, মা গিয়ে জিজ্ঞেস করছে কি হলো, এখানে একা একা দাঁড়িয়ে আছিস? তখন আমি মাকে ব্যাপারটা বললাম। আমার মা ব্যাপারটা শুনে বলল, ইন্টারফেয়ার তো আমি আমার মেয়ের ম্যারিড লাইফে করবো না, কিন্তু যদি কোনোদিন আমার মেয়েকে এতটুকু কষ্ট দিয়েছে, এতটুকু আমার মেয়ের চোখের জল ফেলেছে ও, তখন আমি ওকে ছাড়বো না। আমি মেয়ের বিয়ে দিচ্ছি, আমি মেয়েকে বিক্রি করে দিচ্ছি না যে মেয়ের ভালোটার মন্দটার খোঁজ আমি রাখবো না, আমি মা। এই কথাটা আমার মা বলেছিল আমাকে, আর বলেছিল এটা তোমার হাজব্যান্ড মানে তোমার সুরজিৎকে কথাটা বলে দিও, ইন্টারফেয়ার তো করবে না, কিন্তু তার মেয়ের যখন কোনো রকম কষ্ট হবে তখন সে ছাড়বেও না, কারণ সে মেয়ের বিয়ে দিচ্ছে, সে মেয়েকে বিক্রি করে দিচ্ছে না। তো এইরকম আমার মার পিছনে অকারণেই পড়ে থাকতো, কখনো তোমার মা এই কেন বললো, কখনো তোমার মা ওই কেন বললো। আর যখন ফাইনালি কটন গ্রিন যাওয়া ডিসাইডও একা করে নিয়েছে আর আমাকেও ফ্যাসলা শোনাচ্ছে, আমি ওকে বললাম, আমি তোমার পপেট, যে তুমি আমাকে ফ্যাসলা একা একা করে তুমি কাকে জিজ্ঞাসা করেছো? হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটা হলো 50-50 পার্টনারশিপ, এখানে কেউ মাস্টার আর কেউ স্লেভ নয়। আই এম নট ইউর ব্লাডি স্লেভ, কি তুমি যখন যেরম চাইবে আমাকে দিয়ে করিয়ে নেবে, আর আমি তোমার ওয়াইফ বলে আমাকে চুপচাপ করতে হবে? ওয়াইফ হয় তোমার লাইফের, হোল লাইফের 50-50 পার্টনার। তুমি যে ডিসাইড করেছো একা কেন করলে, তুমি আমায় জিজ্ঞাসা করেছো? শোনো, আমি না ভাবছি কটন গ্রিনে গিয়ে থাকলে কেমন হয়, তোমার কি মনে হয়? এটা হলো হাজব্যান্ড ওয়াইফের রিলেশন। ইনফ্যাক্ট ওয়াইফও তাই করবে, কোনো কিছু যদি ভাবে সেটা হাজব্যান্ডের সাথে ডিসকাস করবে, আর হাজব্যান্ডও যদি কিছু ভাবে সেটা নিয়ে ওয়াইফের সাথে ডিসকাস করবে, দুজনে একসাথে মিউচুয়ালি ডিসকাস করে কোনো ম্যাটারকে ফিক্স করবে। এখানে তুমি একা ডিসাইড করে আমাকে ফ্যাসলা শোনাচ্ছ, আমরা ওখানে থাকবো। আমি ওকে বলেছিলাম তুমি এগুলো ষড়যন্ত্র করছো না, কারণ আগেই ও বলে দিয়েছিল যে মা বাবাকে পয়সা দেয় বিয়ের পর, কোনো মেয়ে সংসার চালায় মা বাবার সংসার, এটা আমি চোখে দেখিনি। ও ভেবেছিল, সে সময় তো 2017-এর কথায় জিপে, অনলাইন পেমেন্ট এত কিছু প্রেভেলেন্ট ছিল না সে সময়। তো আমি যদি মা বাবাকে ফিনান্সিয়াল হেল্প করি তাহলে আমাকে মা বাবার কাছে আসতে হবে, তাই জন্য ও চাইছিল আমাকে ওয়াসাই রোড থেকে এতটা দূরে নিয়ে চলে যেতে যাতে আমি ইজিলি আমার মা বাবার বাড়িতে না আসতে পারি। আমি সব ষড়যন্ত্রটা বুঝছিলাম, আর এত কিছু শয়তানি না, আমার মনে হয় ওয়ার্ডটা ইউজ করছি, আই এম সো সরি, এগুলো আমার মনে হয় সুরজিতের একার বুদ্ধি নয়, আমার মনে হয়, আমি ভুলও হতে পারি, কিন্তু আমার মনে হয় এগুলো সুরজিতের একার বুদ্ধি না। কারণ যদি একার বুদ্ধি হতো তাহলে আগে ও বলেছিল যে আমরা ওয়াসাইতেই থাকবো, আমরা ইস্টে থাকবো, আমরা ওয়েস্টে থাকবো, এগুলো তো ওরই মুখের কথা ছিল, তাহলে একটা মানুষের দুরকম মুখের কথা তো হতে পারে না। সেজন্য আমার মনে হয় আগের কথাটা যদি সুরজিৎ বলে থাকে তাহলে এই এখনকার কথাটা, কটন গ্রিনের কথা যে থাকবে কথাটা, এটা ওকে কেউ শিখিয়েছে, শেখানো কথা। তো শেষ জন্য ওই সময় বিয়েটা ভেঙে গেছিল। আমার সাথে বিয়ে ভাঙার পর ও এখান থেকে 2018-এ আবার বাড়ি ফিরে যায়।
আমার ওই সময় মনে হয়েছিল যখন ও কটন গ্রিনে যাওয়ার ব্যাপারটা একা ডিসাইড করে নিয়েছে, তখন আমার এরকম মনে হলো হি ডাজন্ট নিড আ ওয়াইফ, হি নিডস আ পাপেট। পাপেট মানে একটা কাঠপুতলি, কাঠের বিয়ে ভেঙে যায় তারপর পুতুল নাচ হয় না, কাঠের পুতুল, সেই পাপেটও চায় যে ওর ইশারায় নাচতে থাকবে, ও উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, তার নিজস্ব কোনো এক্সিস্টেন্স থাকবে না, নিজের মনের কোনো ইচ্ছা থাকবে না। যেমন সুরজিৎ সেন বলবে ঠিক তেমনটা তার ওয়াইফকে করতে হবে। তার ওয়াইফের নিজস্ব কোনো ইচ্ছা বা নিজস্ব কোনো মতামত থাকতে পারে না। এই জিনিসটা সে বারবার প্রুভ করেছে তার কথায়। আগে আরও কথা আছে, নেক্সট তো এক্সারসাইজ করা নিয়ে কথা আরও বলবো আমি, যেটা ও চাইতো না যে আমি করি। তো ও ওয়াইফ চাইনি, ও একটা পপেট চেয়েছিল, যেটা আমার মনে হয়েছিল যে বিয়ের আগে যদি ও এগুলো ক্লিয়ার করে দিচ্ছে, তাহলে বিয়ের পরও আমাকে নিয়ে কি করবে। আমি ফাইনালি ওকে 2017 যখন বুঝতে পারলাম যে কটন গ্রিনে যাওয়া নিয়ে ও ফয়সলা শোনাচ্ছে আমাকে, না আমি কটন গ্রিনেই থাকবো এরকম বলছে, তখন আমি বললাম তুমি ষড়যন্ত্র করছো না। এই নিয়ে কথা আগেবারে মানে কথা কাটাকাটি হয়, আর্গুমেন্টস হয়, ঝগড়া হয়, অনেক বড় ঝগড়া হয়। ও জানা তাই বলে শুধু আমাকে না, আমার পুরো ফ্যামিলিকে ইনসাল্ট করে। আর ফাইনালি 2017 যে বিয়েটা আমাদের ফিক্স হয়েছিল সেটা ওখানেই ভেঙে যায়। তারপর আমি জানতে পারি পরে না, আমি তো কিছুই জানতে পারিনি, ওর সাথে আমার আর কোনো কন্ট্যাক্ট নেই, মানে আমি কিছুই জানি না। পরে যখন আবার ওর সাথে আমার কন্ট্যাক্ট হলো, তখন আমি জানতে পেরেছিলাম যে ওর 2018 এখান থেকে কলকাতায় শিফট হয়ে গেছিল। 2017 যখন ওর আমার বিয়েটা ভাঙলো, বলেছিলাম আমি যে তোমার মতন ছেলের সাথে আমি বিয়ে করব না। রাগ করে ওকে আমি এই কথাটা বলেছিলাম, কারণ আমি দেখছি প্রত্যেকটা টাইমে ও আমাকে স্লেভ মনে করে আমার উপর কন্ট্রোল জমাতে চাইছে। আমার ফ্যামিলি, যে আমার প্যারেন্টাল ফ্যামিলি, সেখানে ইন্টারফেয়ার করছে, যেগুলোতে ওর ইন্টারফেয়ার করার কোনো রাইট নেই সেখানেও ইন্টারফেয়ার করছে। ওর কোনো অধিকার নেই, ওর জামাই হয়ে গেলেও ওর অধিকার নেই, ও তো এখনো জামাই হয়নি, সেগুলোর মধ্যেও ইন্টারফেয়ার করছে। আর ঝগড়া আননেসেসারি আমার ফ্যামিলি, আমার প্যারেন্টাল ফ্যামিলিকে টেনশন দিচ্ছে, আমাকে টেনশন দিচ্ছে। তার উপর আরো সব থেকে বড় কথা কি, কন্ট্রোল করতে চাইছে, আমাকে পপেট বানিয়ে রাখতে চাইছে। এইগুলো দেখার পর আমি বলেছিলাম বিয়ে করবো না, কিন্তু দুদিন পর আমারই মনে হচ্ছে আমি ওকে ছাড়া থাকতে পারছি না। দোষ কার দেখার দরকার নেই, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখো, সম্পর্ক বাঁচিয়ে রাখা খুব ইম্পর্টেন্ট। এই বলে আমি ওর কাছে গেলাম, আমি বললাম ঠিক আছে সব দোষ আমার, আমাকে ক্ষমা করে দাও, ঠিক আছে আমাকে ক্ষমা করে দাও, সমস্ত কিছু ভুলে যাও, চলো আমরা আবার এক হয়ে যাই। মানলো না, কিছুতেই মানবে না। ওই সময় আমাকে ইনসাল্ট করবার জন্য যা মুখে আসছে তাই বলছে। ছেলে ফাঁসানো নাকি আমার ফ্যামিলি বিজনেস, আমাদের ফ্যামিলি বিজনেস, আমার ফ্যামিলির বিজনেস ছেলে ফাঁসানো। ছেলে আজ পর্যন্ত ফাঁসেনি, একটা মুরগা পেয়েছি, এটা ওর মুখের কথা। মুরগা কোনো ফাঁস ছিল না আজ পর্যন্ত, একটা মুরগা পেয়েছে, ফাঁসাতে পেরেছে, সেটাকে ছাড়তে চাইছে না। কারণ আমি খুব কান্নাকাটি করছিলাম সেই সময়, খুব টেনশন নিচ্ছিলাম। আমি ওকে বলছি, ওর পায়ে ধরছি, আমি তোমায় ছাড়া থাকতে পারছি না। আমি ওর পায়ে ধরে, পায়ে মাথা ঠেকিয়ে নিজের এরম করে বলছি যে প্লিজ আমায় ক্ষমা করে দাও, ঠিক আছে আমারই সব দোষ, আমায় ক্ষমা করে দাও। তাই জন্য আমাকে এইভাবে ইনসাল্ট করে বললো যে ছেলে ফাঁসানো ফ্যামিলি বিজনেস, মুরগা ফাঁসছিল না, একটা মুরগা পেয়েছে, মা বাপের একটাই সন্তান, বাবার পেনশন, সরকারি চাকরি, ওর বাবার এয়ারফোর্সে ছিল, সরকারি চাকরির পেনশন, আর একটা ছেলে, আর বাড়ি, নিজের বাড়ি দেখে নাকি আমরা ফাঁসিয়েছি ওকে। প্রপোজাল এসছে ওর তরফ থেকে, ওর বাড়িঘর কিছু না দেখেই আমরা হ্যাঁ বলে দিয়েছি বিয়ের জন্য। বাড়িঘর তো পরে যখন পাকা দেখার জন্য কলকাতায় গেলাম তখন দেখলাম। ওর বাবা কি চাকরি করতো সেসবও অত আমরা জানতে চাইনি, জানার ইন্টারেস্ট নেই। আমার মানুষটাকে পছন্দ হয়েছে, ও কি কাজ করে না করে সেটা জেনেছি, ব্যাস হয়ে গেছে। আমার মা বাবাকে দেখার দরকার নেই। আমি এটার জন্যই আগে বেড়েছিলাম যে সুরজিৎকে আমার পছন্দ, বাকি মা বাবার সাথে কি লেনা দেনা। মা বাবা তো কিছু, ওর বাবা কিছু না করলেই বা আমার কি যায় আসে, আর বাবা কিছু করলেই বা কি যায় আসে। বাবার পেনশন থাক, চাকরি থাক, স্যালারি থাক, না থাক, তাতে আমার কি যায় আসে। আমি তো ছেলেটাকে পছন্দ করেছি। সব থেকে হিউমিলিয়েটিং কোনটা ছিল, যে ছেলে ফাঁসানো, মুরগা ফাঁসানো, এদের ফ্যামিলি বিজনেস। এখানে ও একা আমাকে অপমান করছে না,
আমার মা বাবা, আমার প্যারেন্ট, আমার পুরো ফ্যামিলিকে, এন্টায়ার ফ্যামিলিকে ওই হিউমিলিয়েট করছে। মানে ছেলে ফাঁসানোটা আমার একার বিজনেস না, আমার ফ্যামিলি বিজনেস। আচ্ছা, কত নোংরা কারোর হ্যাঁ, মানসিকতা হলে এই ধরনের কথা বলে কেউ কাউকে হিউমিলিয়েট করতে পারে। তো আবার কি হলো, 2021-এ আমি ওকে একটা মেসেজ করেছিলাম ইনস্টাগ্রামে। মেসেজটা এটা করেছিলাম যে তুমি আমার ওপরে আরোপ লাগিয়েছিলে না, তুমি আমাকে বদনাম করেছিলে যে ছেলে ফাঁসানো আমাদের ফ্যামিলি বিজনেস। এই কথাটা যদি সত্যি হতো তাহলে এই 4 বছর হয়ে গেল তোমার সাথে আমার কোনো কন্ট্যাক্ট নেই, কিছু নেই। 4 বছরে প্রচুর ছেলে আমি কিন্তু ফাঁসিয়ে নিতাম, কিন্তু তুমি ছেড়ে গেছো সেই দিন আর আজ দিন আমার লাইফে আজ পর্যন্ত কেউ আসেনি। তোমাকে আমি মন থেকে হাঁটাতেই পাচ্ছি না। এই যে তুমি আমার ওপর যে দোষটা মানে নোংরা আরোপটা লাগিয়েছিলে না, এইটা সহ্য করতে পারি না। আমার যখন যখন মনে হয় তখন আমার ভীষণ ভিতরে কষ্ট হয়। এইরকম কথা না কাউকে বলা উচিত না, এইটা বলে আমি ওকে মেসেজ করেছিলাম। তারপর না ও যখন আমার এই মেসেজটা দেখলো, ধারাধর প্রচুর মেসেজ করছে আমাকে, আমার সমানে ওই নোটিফিকেশন বাজছে মেসেজে। তারপর আমি খুলে দেখছি যে ও ক্ষমা চাইছি, তোমার হাত জোর করে ক্ষমা চাইছি, আমি অনেক ভুল করেছিলাম, অনেক অন্যায় করেছিলাম, আমিও ভালো ছিলাম না তোমাকে ছাড়া, প্রচুর মেসেজ করেছে ইনস্টাগ্রামে। তারপর আমি ভাবলাম যে নাম্বারটা যদি দেয় তাহলে কথা বলা যায় ফোনে। তাই আমি বললাম তুমি নাম্বারটা শেয়ার করতে পারো। মানে ওর যে ওভাবে ক্ষমা চাইছে আর ভুল করেছি এগুলো বলছে না, কনফেস করছে, তা আমার মনে হলো আমার ওর সাথে ফোনে কথা বলা দরকার। ফোন করলাম আমি ওকে, আমার নাম্বার দিল, আমি ওকে ফোন করলাম। ওকে যেই আমি ফোন করলাম, ফোন করার পর ওই একই কথা। তারপর বলছে যে ওর পাড়ারই এক মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়ে গেছিলো এখান থেকে চলে যাওয়ার পর। আমার সাথে যখন ওর ব্রেকআপ হয়ে গেল, তারপর ওর পাড়ার এক মেয়ের সাথে ওর বিয়ে ঠিক হয়েছিল। বিয়ের যে ডেটটা ছিল তার আগে ওদের রেজিস্ট্রিও হয়ে গেছিল, রেজিস্ট্রি ম্যারেজ যেটা, সেটাও হয়ে গেছিলো। আর যে আমাদের হিন্দু অধিনিয়মের যে বিয়েটা হয় না, হিন্দু ম্যারেজ যেটা, ওই 7 ফেরে সিঁদুর দান যেটা হয়, ওইটা হওয়া বাকি ছিল। ঠিক ওই বিয়েটা হওয়ার 15 দিন আগে সে মেয়ের বাড়ির সাথে প্রচণ্ড ঝগড়া ওদের। ঝগড়াটা কি নিয়ে, আমার শ্বশুর ওদের কাছে বেড, মানে ওরা বলেছিল আমরা সব দেবো ফার্নিচার, কিন্তু বেড দিতে পারবো না। আর আমার হাজব্যান্ডের রুমে বেড ছিল না বলতে একটা সিম্পল বেড ছিল, যেটা আমি গিয়ে দেখে এসেছিলাম। আমরা তো গেছিলাম আমার পাকা দেখা হয়েছিল ওদের বাড়িতে, আমার সাথে পাকা দেখা হয়ে গেছিলো 2017-এ। তারপর সেই মেয়ের বাড়ি বলেছিল বেড দিতে পারবো না, আমরা খাটটা দিতে পারবো না, বাকি সব কিছু যা ড্রেসিং টেবিল আর জিনিস দরকার সেগুলো দেবো। এবার আমার শ্বশুর ওদেরকে এই বলে অপমান করেছিল যেটা রিক্সাওয়ালাও তার মেয়ের বিয়েতে খাট দেয়, আপনারা সেটাও দিতে পারবেন না। এইটা শুনে তাদের প্রচণ্ড অপমান বোধ হয়েছিল। ওরা বলেছিল আপনাদের বাড়িতে আমরা মেয়ে দেবো না, বিয়ে ক্যান্সেল। তারপর ওদের সাথে ঝগড়াঝাটি। এবার যে রেজিস্ট্রিটা হয়ে গেছিলো ওখানে ফেসে গেছে আমার হাজব্যান্ড, আমার শ্বশুর বাড়ির লোক। এবার কোর্টে চক্কর লাগানো, কোর্টে যাওয়া, ডেট পড়ছে। এটা মনে হয় 1 বছর না 1.5 বছর পর গিয়ে ক্লিয়ার হয়েছিল। মানে ওই যে কোর্টে যে কেসটা চলছিল, এটা 1 বছর কি 1.5 বছর পর ক্লিয়ার হয়েছিল। আমার মনে হয় 2023-তে এটা ক্লিয়ার হয়েছিল। আর ওদের বিয়েটা ঠিক হয়েছিল 2021-এ না 2-তে, 2021-এ ওদের বিয়েটা ঠিক হয়েছিল। তো যাই হোক, তারপর আমার সাথে তো সম্পর্ক আবার 2021-এ গড়লো। এবার যেহেতু ওই মেয়েটার সাথে কেস চলছে কোর্টে, ওই ডিভোর্স বলেন ওটাকে, নালিফাই না কি বলছিল ওরা, মানে এটা বিয়ে হয়নি, যেহেতু ওরা একসাথে থাকেনি সেহেতু ওটা বিয়ে মানবে না। হ্যাঁ, তো বলছিল এটা যতদিন ক্লিয়ার না হচ্ছে ততদিন এবার আমাকে ও বিয়ে করতে পারবে না। 2021-এর গল্প শোনাচ্ছি আপনাকে। তারপর একদিনকে আমার সাথে কি নিয়ে ঝগড়া হলো জানেন? বলছে আমাদের বাড়ির মেয়েরা এক্সারসাইজ করে না, জিম করে না, যেটা আমি করি। আমার প্রফেশন মানে বুঝতে পারছেন, মানে ফিটনেস ভীষণ ইম্পর্টেন্ট। এবার আমি করি, আমি বলছি দেখো আমি সকালবেলা উঠেই করবো না, আমি তোমার মা বাবার যা ব্রেকফাস্ট চা সব বানাবো, রান্না করব, সব করব। আমার তো 24 ঘন্টার মধ্যে একটা টাইম তো আমি পাবো যেটাতে আমি আমার কেয়ার করতে পারবো। 1 ঘন্টা বা আধা ঘন্টা টাইম তো আমি আমার খেয়াল রাখবার মতো টাইম পাবো। এটা আমি কোন বাড়িতে যাচ্ছি যে আমি আমার খেয়াল রাখবার টাইম পাবো না?
24 ঘন্টার মধ্যে আমি সন্ধ্যাবেলা করবো, আমি বিকালবেলা করবো, একটা টাইম তো আমি ফ্রি থাকবো, হ্যাঁ। যে টাইমটা আমি আমার খেয়াল রাখবো। তো এই নিয়ে বলছে না আমাদের বাড়ির মহিলারা কেউ এক্সারসাইজ করে না, মানে ও চাইছে ওদের বাড়িতে গিয়ে আমি একেবারে সম্পূর্ণরূপে ওদের দাসী হয়ে যাব, ওদের খেয়াল রাখবো কিন্তু আমি নিজের খেয়াল রাখবো না। এই কথাটা শুনে আমার মনে হলো এই লোকটাকে বিয়ে করে কোনো মেয়ে, আমি তো ছাড়ো, কোনো মেয়ে কি শান্তি পাবে? যাই হোক, তবু আমার তো মন পড়ে আছে ওর ওপরে, আমি প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছি ও, প্রচণ্ড। হ্যাঁ। যাই হোক, আমি ওর সাথে আবার কথা বলতে চাইলাম, এ নিয়ে খানিকটা তর্কাতর্কি হয়েছিল ওর সাথে আমার। এবার ও আমার ফোন তোলে না, ও ভাবছে এই মেয়ে এসে সবসময় নিজের খেয়াল রাখবে, এ আমার মা বাবার খেয়াল রাখবে না, এ আমার ঘরের কাজ করবে না, হ্যাঁ, এ সবসময় ফিটনেস কনসার্ন এত যে সবসময় নিজের খেয়াল রাখবে, এই ভেবে ও আমার সাথে আবার মানে ডিচ করা বলে না, যেটাকে বাংলা ভাষায় অনেকে শুনেছি বলতে ল্যাং মারা, ও সেকেন্ড টাইম আবার আমাকে মারলো ল্যাং, বুঝতে পারছেন? তারপর আমাকে ব্লক করে দিল। হ্যাঁ, ব্লক আগে করেনি, আমার সাথে কথা বলছে না, আমার ফোন তুলছে না, আমার মেসেজের রিপ্লাই করছে না, আমি কান্নাকাটি করছি, মেসেজ করছি ওকে, আমার মেসেজের রিপ্লাই করছে না, কলের পর কল করছি, কল তুলছে না। তারপর আমি বললাম দেখো এবার যদি তুমি আমাকে ধোকা দিয়েছো সুরেশি, আমি কিন্তু আমার চ্যানেলে তোমার আমার সম্পর্কটা বলে দেবো। এখনো পর্যন্ত আমি কাউকে বলিনি, আর তুমি যে আমাকে এরকমভাবে ডিস্টার্ব করছো না, আমাকে মেন্টালি যে তুমি আমাকে হ্যারাস করছো, আমি এটা ইউটিউবে বলবো তোমার আমার ব্যাপারটা। ও সঙ্গে সঙ্গে আমাকে ব্লক করে দিল, এই মেসেজটা করার পর সব জায়গা থেকে ব্লক করে দিল, ফেসবুক থেকে, ইনস্টা থেকে, হোয়াটসঅ্যাপ থেকে, সব হ্যাঁ। তারপর তো আবার যেরকম আমি আবার ডিপ্রেশনে চলে গেলাম। 2017 একবার গিয়েছিলাম, 2021 আবার ডিপ্রেশনে গেলাম, কান্নাকাটি, যাই হোক। তারপরে 2000 হ্যাঁ সেই বছরই আমি না ওকে ওর বার্থডে উইশ করেছিলাম, 17 জুলাই ওর বার্থডে হয়, সে বছর আমি ওকে উইশ করেছিলাম। আমার যেন কোথাও মনে হচ্ছিল যে সব ঠিক হয়ে যাবে, এজন্য বার্থডে উইশ করেছিলাম। তারপরে যাই হোক, হ্যাঁ উইশটা কী করে করলাম, আমি টেক্সট মেসেজ পাঠিয়েছিলাম, সব জায়গা থেকে তো আমাকে ব্লক করে রেখেছে, আমি টেক্সট মেসেজে ওকে বার্থডে উইশ করলাম, ও আমাকে রিপ্লাই করেনি। পরের বছর আমি আবার ওকে 2023-তে আবার 17 জুলাই ওর বার্থডেতে আবার উইশ করলাম, তখন ও আমাকে রিপ্লাই করলো থ্যাংক ইউ। আচ্ছা। তারপর সেদিন একটা দুটো কথা বলতে বলতে পরে আমাকে বলছে তোমার সাথে কথা বলবো, তুমি কখন ফ্রি আছো আমাকে জানাও। ঠিক আছে, কথা বলবে, বলো আমি ফ্রি আছি, এখনও ফ্রি আছি, বলতে পারো। তো বললো যে না এখন আমি সবে উঠেছি, ফ্রেশ হয়নি, ব্রেকফাস্ট করিনি, তারপর তোমার কল করছি। কল করলো আমাকে 11:30 নাগাদ, কথা বলছে। আমি বলছি হ্যাঁ, আমাকে ও সে কমপ্লেন করছে তুমি এরম বললে, তুমি ওরম বললে, তুমি এত ফিটনেস কনসার্ন হলে বিয়ের পরে তো সবটাই দেখতে হয়। হ্যাঁ দেখতে হয়, আমি কখন বলেছি দেখবো না? তুমি যখন এখানে থাকতে তোমাকে আমি কত তোমার খেয়াল রাখতাম, তাহলে তুমি বুঝতে পারোনি যে আমি তোমার বিয়ের পর কতটা খেয়াল রাখবো বা তোমার পরিবারের কতটা খেয়াল রাখবো। আমি কি বলেছিলাম যে একটা আধা এক ঘন্টা টাইম তো একটা মানুষ নিজের জন্য পেতেই পারে, আমি কোন বাড়িতে বিয়ে করে যাচ্ছি যেখানে আমি নিজের জন্য টাইম পাবো না? তখন বলছে আরে তুমি 24 ঘন্টা করো না এক্সারসাইজ, তোমায় কে মানা করছে? কিন্তু যখন আমার মা বাবা ধরো অসুস্থ হলো, এটা হলো সেটা হলো, তখনও যদি তুমি নিজের ইয়ে করো। আমি বললাম শোনো, এত পাগল দুনিয়ার কেউ হয় না যে বাড়িতে অসুস্থ মানুষ পড়ে আছে আর সে নিজে এক্সারসাইজ করছে, আমার মনে হয় না কোনো মানুষ এরকম করে। তো তুমি এটা ভাবলে কি করে? তাই বললাম ছাড়ো এসব কথা, তুমি এখন কি চাও সেটা বলো। তুমি যে বললে আমাকে ফোন করে কথা বললে, এখন কি চাও? আমি ওরটা জানতে চেয়েছি। আচ্ছা। আমি নিজের থেকে কিছু বলছি না, আমার মনেও কালো ছিল, আজও আছে, আর সারা জীবন থাকবে। কিন্তু ও কি চায়? তো ও বললো আমি তোমাকে ফিরে পেতে চাই, আই ওয়ান্ট ইউ ব্যাক ইন মাই লাইফ। আমি বললাম আমি তো কোনোদিন যাইনি তোমার লাইফ থেকে, আমি সেখানেই রয়েছি যেখানে কাল ছিল, তুমি বারবার পালিয়ে যাও। তো সেইখান থেকে আবার স্টার্ট হলো, বিয়ে ঠিক হলো 15 ডিসেম্বর 2023-তে ফাইনালি বিয়েটা হয়ে গেল। বিয়ের পর শ্বশুর বাড়ি গেলাম, সব ঠিকঠাক চলছে। আচ্ছা। সব ঠিকঠাক চলছে, শুধু আমার শাশুড়িটার মাটা মাঝে মাঝে মানে ভীষণ মিসবিহেভ করা, শাশুড়িগুলো যেরকম হয় টিপিক্যাল শাশুড়ি। সুরজিতের মা হলো সুরজিৎ দেখছে চোখের ওপর বউয়ের সাথে মিসবিহেভ হচ্ছে, বউ কাঁদছে, আমার ভীষণ খারাপ লাগতো, মুখের ওপর কিছু বলতে পারছি না। শাশুড়ি বললে হয়তো বলবে যে কথা বলে, মুখে মুখে তর্ক করে, কষ্ট হচ্ছে ভিতরে, কাঁদছি, ঠাকুরের কাছে গিয়ে কাঁদছি, সেখানে পৌঁছে যাচ্ছে আমার শাশুড়ি, বলছে ভগবানের কাছে আমার কমপ্লেন করছো, আমার নালিশ করছো। কোথাও শান্তি করে এই বাড়িতে একটা জায়গা নেই যে আমি বসে বসে মানে নিজের সাথে নিজে যে হয় না কমিউনিকেট করে, যে আমার নিজের জন্য একটু জায়গা চাই, সেই জায়গাটা ওই বাড়িতে আমি পাচ্ছি না।
আমি নিজের রুমে পর্যন্ত থাকতে পারি না। নিজের রুমে যদি একা থাকছি তো সুরজিৎকে বলছে যাও বউকে ডেকে আনা। আমি জানি না ওদের বাড়িতে কী প্রবলেম, মানে নিজের মতন করে একটা মানুষ সেখানে থাকতে পারে না। তারপরে অষ্টমঙ্গলা হয়ে গেল আমাদের। অষ্টমঙ্গলা যেরকম হাজব্যান্ড ওয়াইফ শ্বশুর বাড়ি যায়, মানে আমার বাড়িতে, আমার মায়ের বাড়িতে যাওয়া, 2.5 দিন থাকা, ফিরে আসা, সেটাও হয়ে গেল। অষ্টমঙ্গলার পরের দিন থেকে আমাকে একেবারে সেই ঘর ছাড় দাও, এ করো ও করো, সমস্ত যাটা একটা সাধারণ ফ্যামিলির বউরা করে সব আমাকে করতে বলছে শাশুড়ি। জামা কাপড় ধো, হাজব্যান্ডের জামা কাপড়, একদম টিপিক্যাল একটা মিডল ক্লাস ফ্যামিলির হাউস ওয়াইফ। ওই ফিলিংটা আসছে, যেগুলো আজ পর্যন্ত আমি নিজের বাড়িতে করিনি। ঠিক আছে, কোনো ব্যাপার না, বিয়ে হয়েছে, করতে হবে, খুশি খুশি করছি। কিন্তু সুযোগ পেলেই শাশুড়ি মিসবিহেভ করছে। সুযোগ পেলে মানে সবসময় আমাকে চোখে চোখে রাখা, কিছু একটা হলেই কমি বার করা, আর সেটা নিয়ে তুমুল অশান্তি করছে। বিচ্ছিরিভাবে একেবারে শোনাচ্ছে যে কারোর খারাপ লাগে। সুরজিৎ দেখছে কিন্তু কিছু বলছে না। বলছে আমাকে পরে বলছে, জানো তো আমার মা এরকম, যদি আমি কিছু বলি না সেটা নিয়ে প্রচন্ড অশান্তি হবে, আর সেটা 3-4 দিন চলবে, যার জন্য আমরা কিছু বলি না, একটু ম্যানেজ করে নাও, কারণ আমার মা আমাদের সাথে এরকমই করে, দেখো তো আমাদের সাথেও করে। ঠিক আছে, এবার একদিনকে না এটা চললো, অষ্টমঙ্গলা হয়ে যাওয়ার ঠিক পরের সপ্তাহ একদিনকে সুরজিৎ আমার স্ট্যান্ড নিয়ে ওর মাকে খুব শোনালো, যে দেখছে যে আমার বউ চুপচাপ রয়েছে, তো আমার মা এরকম করছে, তো বললো বিয়ে করে বড্ড আমি ভুল করে ফেলেছি নাকি, অনেক কিছু বললো। এবার ওর মা তো হার মানবার মানুষ নয়, ছেলে মায়ের মধ্যে প্রচণ্ড ঝগড়া হলো। আমি একবার মাকে থামাচ্ছি, একবার ছেলেকে থামাচ্ছি, চুপ করো তোমরা, এরকম করো না। যাই হোক, তারপরের দিনকে ওর মা আমাকে একটা রিচুয়ালের জন্য আমাকে আমার মার কাছে পাঠালো। আমাদের বাড়ি কিন্তু মুম্বাইতেই, আমার মা তখনও রয়ে গেছিল আমাদের রিলেটিভদের বাড়ি, আর যত রিচুয়াল সে আমার রিলেটিভের বাড়িতেই হচ্ছিল, বিয়ে থেকে শুরু করে অষ্টমঙ্গলা। আর তারপরের সপ্তাহে ওর মা আমাকে, আমার তো এখন মনে হয় ওটা পুরো প্ল্যান ছিল, কারণ সবাই বলে অষ্টমঙ্গলার পরে আর কোনো ইয়ে থাকে না, আর কোনো রিচুয়াল থাকে না, অষ্টমঙ্গলাটাই লাস্ট। কিন্তু ওর মা আমাকে অষ্টমঙ্গলার পরের সপ্তাহে 2 দিনের জন্য বললো, যাও তুমি 2 দিন থেকে আসো, তোমাকে ওখানে একা থাকতে হবে, তোমার বর গিয়ে তোমাকে দিয়ে আসবে, আর পরে তোমার রিলেটিভদের মধ্যে কেউ এসে তোমাকে পৌঁছে দিয়ে যাবে শ্বশুরবাড়ি। ভালো কথা, আমাকে পাঠিয়ে দিল। এবার তারপর আমাকে সুরজিৎ পাঠিয়ে দিল বলতে সুরজিৎ আমাকে নিয়ে গেছিলো, আমাকে মানে ছেড়ে আসবার জন্য, আমাকে পৌঁছে দিয়ে এলো। ওই দিনই চলে এলো রাত্রিবেলা। পরের দিন পর্যন্ত সুরজিৎ আমার সাথে ঠিকঠাক কথাবার্তা বলছিল। সেদিনকে বাড়ি ফিরেও আমাকে ফোন করলো, রাত্রি 1:30 নাগাদ ফোন করলো, করে কথা বললো। আমি বললাম তুমি এখনো জেগে আছো? বললো হ্যাঁ, ওই কথাবার্তা চলছিল ঘরে। তা আমি মনে মনে ভাবলাম যে আমি থাকাকালীন তো এত রাত পর্যন্ত কোনো কথাবার্তা চলে না, আমি নেই আর ঘরে কথাবার্তা চলছে, হতে পারে ওদের কোনো পার্সোনাল আলোচনা ছিল হয়তো, সে কথাবার্তা চলছে। পরের দিন সকালবেলা আমি ওকে কল করছি, কল তুলছি। তখন অনেকক্ষণ পর হ্যাঁ আমি ভাবলাম তাহলে শাশুড়িকে করে দেখি, এতক্ষণ তো ঘুমায় না, যতটা আমি ওকে জানি এতক্ষণ ঘুমায় না। তারপর শাশুড়িকে কল করলাম, শাশুড়ি বললো যে না ও কখনো খুব ঘুমোচ্ছে, এখনো ওঠেনি। বললাম ঠিক আছে। তারপরে আমাকে কল ব্যাক করলো, অনেকটা বেলাতেই মনে হয় 10টা নাগাদ কল ব্যাক করলো, করে কথা বললো, ভালো করেই কথা বলেছিল। তারপরে আবার 12টা নাগাদ কল করলো নিজেই, করে বললো আমি একটু বেরোচ্ছি, কাজে যাবো, ওই দোকান খুলবে, দোকানের কিছু ফার্নিচার দেখার জন্য কোথাও যাবে, পরে তোমাকে আবার কল করবো। তখনও পর্যন্ত আমার সাথে ভালো করে কথা বললো। তারপর সে আর কল করে না আমাকে, পুরো দিন বেরিয়ে গেল। যে মানুষটা আমাকে, আমার যতদূর এক্সপেরিয়েন্স বিয়ের আগে থেকে বিয়ের পর পর্যন্ত, বিয়ের পরে তো একই সাথে ছিলাম, কোনো ব্যাপারই না, কিন্তু বিয়ের আগে না আমাকে প্রত্যেক 1-2 ঘন্টা 1.5 ঘন্টায় কল করতো। সারাদিনে মনে হয় 7-8 বার 10 বার কলই হয়ে যেত। সে মানুষটা এতটা পুরো একটা বেলা কেটে গেল, আমাকে কল করছে না। সেই 12টায় কল করেছে, 4টের সময় আমি কল করেছিলাম ওকে, তখনও ঠিকঠাক কথা বললো, তারপর আর কল করছে না। তো রাত্রি 10টার সময় আমি কল করলাম, করে বললাম কি ব্যাপার তুমি আমার সাথে, তুমি কোথায়? তো বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছিলো বললো। আমি বললাম তো তুমি কল করোনি তো? বলছে আমার তোমার সাথে কথা বলার মুড নেই গো। বললাম কেন, কি হয়েছে? জানি না, বাস আমার মুড নেই, আমার বাবার শরীরটা ভালো নেই। বাবার শরীর ভালো নেই সেটা তো আমাকে জানাবে। অ্যাকচুয়ালি ওর মা বাবা বিয়ের দিন না, রিসেপশনের দিনকে আইসক্রিম খেয়েছিল রাত্রিবেলা,
ডিসেম্বর মাস, কলকাতায় প্রচণ্ড ঠান্ডা হয়। ওর মা বাবার বয়স হয়েছে, আইসক্রিম খেয়েছে, ঠিক আছে আইসক্রিম খেয়েছো, খেতে ইচ্ছা করেছে, ভালো কথা, কিন্তু যখন আইসক্রিম খেয়ে সর্দি লেগেছে, শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর আসছে, তখন সেই দোষটা বউয়ের ওপরে চাপানো যে ছেলের বউয়ের পা ভালো না, বাড়ি এসছে তাই জন্য আমরা অসুস্থ। ও সুরজিৎ এটা মিন করতে চাইছে যে আমার বাবাকে আজ পর্যন্ত আমি এত অসুস্থ কখনো দেখিনি, মানে ও দোষটা আমার উপর ইনডাইরেক্টলি লাগাচ্ছে। আমি তোর কথার ধাঁচে বুঝতে পারছি ও কি বলতে চাইছে। তা আমি বললাম তো আমাকে ফোন করে জানাবে তো, আমি কি বাড়ির কেউ না তোমাদের? তখন বলছে ও তোমার যা বোঝার তুমি বোঝোগে, আমার কিছু যায় আসে না, এইরকম ধরনের ওর কথা বলা। হঠাৎ করে কি হয়ে গেল? তারপর ঠিক আছে তুমি যখন কথা বলার মোডে নেই তাহলে আমি রাখছি ফোন। বললো শুধু বলে জবাব দিল। আমি রেখে দিলাম, দিয়ে আমার তো আবার সেই কান্নাকাটি শুরু। পরের দিনকে আমি আমার বোনকে বললাম তুই আমার শ্বশুর বাড়ি দিয়ে আয়, আমার ভালো লাগছে না, কিছু একটা হচ্ছে ওখানে যেটা আমি বুঝতে পারছি না কি হচ্ছে, সেটা জানতে হবে না। আর তো ফোন করলো না আমাকে, ওই যে ফোন রাখলাম, তারপর সারা দিন পরের দিন বেরিয়ে গেল, আর ফোন করলো না, আমিও করিনি। ও যখন বললো ওর কথা বলার মুডে নেই, তো ও আমাকে, আমার যে মাসির মেয়ে, ও আমাকে পৌঁছাতে গেল। সন্ধ্যাবেলা আমরা পৌঁছলাম 6:30 7টা নাগাদ। তখন আমার হাজব্যান্ড ঘুমোচ্ছে বিছানায়, শুয়ে রয়েছে। আমি গেলাম রুমে, গিয়ে দেখলাম শুয়ে আছে, তাহলে কথা বললাম না, কারণ আমার ভীষণ ওখানটা না আমার একটা সেলফ রেসপেক্ট হার্ট হয়েছে, যেখানে তুমি আমার সাথে কথা বলতে চাইছো না, তুমি ডাইরেক্ট বলে দিচ্ছ আমার মুড নেই, তাহলে তোমার যখন মুড হবে তুমি নিজেই কথা বললো। আমি তাহলে কি করে, জোর করে তো কারোর সাথে কিছু হয় না, আমি জোর করে কথা বলতে চাই না, তোমার মুড হবে তুমি কথা বলবে। তারপর আমার বোন যতক্ষণ বসলো, ওর আতিথেয়তা হলো, যা হলো, তারপর 1 ঘন্টা পর বাড়ি চলে গেল। আমরা ওকে রেলওয়ে স্টেশনে পৌঁছাতে দিয়ে এলাম দুজনে গিয়ে, আমি আর সুরজিৎ। আমার সাথে সারা রাস্তা একটা কথা বললো না, ফিরে আসার সময় একটা কথা বললো না। বাড়ি এসে আমি শাশুড়িকে জিজ্ঞেস করছি মা আপনার ছেলের কি, তোমার ছেলের কি হয়েছে, ও কেন কথা বলছে না? শাশুড়ি বলছে আমি কি জানি তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছে কি না। আমি বলছি আমাদের কোনো ঝগড়াই হয়নি, ও হঠাৎ করে বলছে কথা বলার মুড নেই। বলছে কথা বলার মুড নেই তো তুমি কল করতে পারতে, তুমি কল করেছো ওকে আজ সারাদিন? আমি বললাম না, যে বলছে কথা বলার মুড নেই তার সাথে আমি জোর করে কথা বলবো? তো বলছে শোনো মেয়ে ছেলেকে না একটুখানি নত হয়ে থাকতে হয়। তো আমি বললাম মা আমি না অন্যায়ের সামনে নত হতে শিখিনি, হবও না। তো বলছে এখানে তোমার সাথে কেউ অন্যায় করছে না, তো এটা বলাটাই তো অন্যায় যে মেয়ে ছেলেকে নত হয়ে থাকতে হয়। ঠিক আছে আমি চুপ হয়ে গেলাম। এবার ওইখান থেকে শুরু হলো আমার উপর টর্চার। আমি বুঝতে পারছি না কি হচ্ছে না হচ্ছে, কেন হচ্ছে, আমি কি করেছি। রাত্রিবেলা সেদিনকে নিউ ইয়ার ছিল, 31 ডিসেম্বর নিউ ইয়ার। আমি একা একা বেডরুমে শুয়ে আছি, আমার বোন নিচে বসে টিভি দেখছে। আমি ওয়েট করছি কখন আসবে, আমাদের বিয়ের পর ফার্স্ট নিউ ইয়ার একসাথে। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম ও আসুক, ওকে আমি জিজ্ঞেস করবো কি হয়েছে, আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে আমি তোমার পা ধরে ক্ষমা চেয়ে নেবো, আর ট্রাই করবো নেক্সট টাইম আমার যেন সে অন্যায় না হয়। ডিসকাস তো করতে হবে আমার কোন অন্যায়টা আছে, তোমাকে আমার সাথে কমিউনিকেট করতে হবে, করে জানাতে হবে না, তবে তো আমি বুঝবো আমার কোথায় কোন অন্যায়টা হয়েছে। ও এলো রাত্রিবেলা প্রায় 1টা বাজে, তখন ওপরে রুমে এলো, এসে পিছন ঘুরে শুয়ে পড়লো। আমি ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে গো, কি করেছি আমি, বলো। আমি তোমার দরকার হলে পা ধরে ক্ষমা চাইবো না, কথা বলবে না, আমাকে আঙুল দেখিয়ে বলছে আমায় ছাড়ো নাহলে আমি রুম থেকে চলে যাবো, ছাড়ো আমাকে নাহলে আমি রুম থেকে চলে যাবো। এবার আমার মনে হচ্ছে আমাকে তুমি বলো আমার অন্যায়টা। তারপর না চিল্লাতে শুরু করলো। আমি বলেছি তোমাকে কি আমার নামে কেউ কিছু বলেছে? আমি ঠিক বুঝতে পারছি কেউ তো ভড়কেছে তোমাকে আমার নামে। তো যেই বলেছি তখন না একবারে 1 লাফ দিয়ে উঠে বসে চিৎকার করতে শুরু করলো, প্রচন্ড চিৎকার, মানে রাস্তার লোক শুনবে, পাড়ার প্রতিবেশীরা সব শুনবে, এইভাবে চিল্লাচ্ছে আর বলছে আমার মার নামে তুমি দোষ লাগাচ্ছ, আমার মার নামে দোষ লাগানো হচ্ছে। তো ওর এত জোরে চিল্লাচ্ছে, ওর মা উঠে চলে এলো, ওর বাবা উঠে চলে এলো, পাশে ওদের বেডরুম, আমার শ্বশুর শাশুড়ি, ওর উঠে চলে এলো, এসে দাঁড়ালো। তখন ও বলছে জানো তোমার নামে দোষ লাগাচ্ছে, বলছে তুমি আমাকে কান ভরেছো আমার। আমি এরকম কিছু বলিনি, আমি কারোর নাম নিইনি, আমি বলেছি কেউ তোমাকে ভড়কিয়েছে, কে ভড়কিয়েছে সেটা তোমরাই জানো, কারণ আমি তো বাড়িতে ছিলাম না, আমার অ্যাবসেন্সে কিছু হয়েছে, আর যেটা হয়েছে সেটা ক্লিয়ার, যে কেউ বুঝতে পারবে, যার বুদ্ধি কম সেও বুঝতে পারবে যে কিছু একটা হয়েছে আমার পিছনে। তখন সেই 3 জনে মিলে যেন মনে হচ্ছে আমাকে না পিষে ফেলতে পারলে বেঁচে যায়, 3 জনে মিলে চিল্লাচ্ছে, 3 জনে মিলে প্রচন্ড অপমান করছে আমাকে। আমি ওর মাকে বলছি মা আমি খালি ওকে এটা জিজ্ঞেস করেছি আমার কি অন্যায় হয়েছে বলো,
আমার অন্যায়টা বললে আমি পা আচ্ছা। ধরে ক্ষমা চেয়ে নেব। তো বলছে তুমি শুধরানোর জিনিস। আমি বলছি আমি শুধরে নেবো আমার অন্যায়টা। বলছে হ্যাঁ হ্যাঁ তুমি শুধরানোর জিনিস। আরে আমি বিগড়ালামটা কোথা থেকে সেটা তো আগে আমাকে জানাও, তবে তো শুধরাবো না শুধরাবো সেটা পরের পরের কোয়েশ্চেন। তো যাই হোক, এই নিয়ে সারা রাত মানে 1:30-2 পর্যন্ত আমাকে বিচ্ছিরিভাবে অপমান করছে। সুরজিৎ বলছে কেউ পাত্তা দেয়নি বলে আমার গলে পড়ে আছে। তখন ওর মা বলছে বলেছিলাম এই মেয়েকে বিয়ে করিস না, এই মেয়ে তোকে অভিশাপ দিয়েছিল মনে আছে সেই 2017-তে। অ্যাকচুয়ালি আমার এত পয়সাও খরচা করিয়ে দিয়েছিল না, বিয়ে করে বারবার কলকাতায় যাওয়া, ফ্লাইট টিকিটস বুক করা, বিয়ে মানে মুম্বাই টু কলকাতা বারবার করা, মানে বুঝতেই পারছেন কিরম হয়। হ্যাঁ, আর আমি আমার বাড়িতে মানে ইনকাম করতাম সে সময় একা, পুরো সংসারটাকে ধরে রেখেছি একা মেয়ে। তুমি সব জানা সত্ত্বেও তোমার মনের মধ্যে কি চলছে তুমি জানো, আমি জানি না। তুমি বিয়ের নামে আমাকে খরচা টরচা করিয়ে নিয়ে লাস্টে বললে আমি বিয়ে করবো না। তো আমি ওকে বলেছিলাম ঠিক আছে তোমাকে বিয়ে করবে না তো করো না, তুমি আমার যা খরচা হয়েছে সেগুলো আমাকে রিটার্ন করো, ঠিক আছে? তারপরে তুমি বিয়ে করো না, কিছু করো না, যা করবে তোমার ইচ্ছা। আর যদি না করো না, তুমি আমার জানো না যে আমার কষ্টের পয়সাগুলো তুমি কিভাবে আমাকে দিয়ে খরচা করিয়েছো, আমার লোকসান করিয়েছো বিয়ের নামে, তোমার মুখ দিয়ে রক্ত উঠবে। আমি এগুলো কাঁদতে কাঁদতে ওকে বলেছিলাম। হ্যাঁ, আমি অভিশাপ ওকে দিয়েছিলাম, কারণ অভিশাপ কামানোর মতন কাজও করেছে, ও আশীর্বাদ কামানোর মতন কাজ করেনি। তো যাই হোক, সে তো পুরনো কথা। সেই জন্য ওর মা বলেছিল নাকি ওকে বিয়ে করিস না, এই মেয়ে তোকে অভিশাপ দিয়েছিল। দেখেছিস এখন ঘরে এসে কি করছে, আমি তো বুঝতেই পারছি না আমি এখন কি করছি, কিন্তু আমার ওপর এরকম চলছে। তখন বলছে কেউ পাত্তা দেয়নি, এই জন্য আমার গলায় পড়ে আছে এত বছর ধরে, আমার গলায় ঝুলে পড়েছে। আমি বললাম তোমায় দিয়েছো তো, তুমিও তো বিয়ে করতে গেছিলে, করলেই পারতে, আমি তো তোমায় আটকে রাখিনি। তখন বলছে আমি তো তোমাকে কল করতে যাইনি, আমি তোমায় মেসেজ করতে যাইনি, তুমি আমায় মেসেজ করেছো। আমি ওর বার্থডে উইশ করেছিলাম, সে মেসেজটা করে আমি অন্যায় করেছি, তাই আমি ওর গলায় ঝুলে পড়েছি, এটা ওর হচ্ছে কথা। তো আমি বললাম আমি মেসেজ করেছিলাম, তুমি রিপ্লাই না করলেই পারতে, তোমায় তো জোর করে কেউ বলেনি, তুমিই বলেছো যে আমি চাই যে তুমি আমার লাইফে ফিরে আসো, ঠিক আছে? তো এতে গলায় পড়ার কি আছে? তো যাই হোক, প্রচুর ঝগড়া টগড়া করে সুরজিতের মা বললে তুই যা গিয়ে তোর বাবার সাথে শো, আমাদের বেডরুমে বাবার সাথে শো, আমি বাইরে শুয়ে পড়ছি। তারপর কি করলো, 3 জনে একই রুমে শুলো ওরা, ওদের বেডরুমে, মানে আমার শ্বশুর শাশুড়ির বেডরুমে আমার শ্বশুর শাশুড়ি আর হাজব্যান্ড একসাথে ঘুমাচ্ছে, আমি সারা রাত একা বেডরুমে পড়ে রয়েছি, কাঁদছি। পরের দিনকে আমি আমার মাকে জানালাম ব্যাপারটা সকালবেলা যে এরম হয়েছে সারা রাত ধরে আমার সাথে, আর আমি এখন আমার এখানে থাকতে ভালো লাগছে না, আমাকে প্লিজ তোমরা এসে নিয়ে যাও, অ্যাটলিস্ট এই যে ব্যাপারটা চলছে এটা যতদিন পর্যন্ত ঠিকঠাক না হয় আমার এখানে থাকবার মতো, মানে ওরা পুরো এনভায়রনমেন্টটাকে এমন বানিয়ে রেখেছে যে কোনো মানুষ ওখানে টিকতে পারবে না। তো আমার মা তো কিছু রাস্তাঘাট চেনে না ওখানকার, যে আমাকে গিয়ে এসে নিয়ে আসবে। এবার রিলেটিভ যাদের বাড়ি রয়েছে তারা তাদের অফিস এটা ওটাতে বিজি, তারাও টাইম দিতে পারছে না। পরের দিনটা যেমন তেমন করে কাটালাম। সেই ঝগড়া মানে চিল্লাচ্ছে এমন করে না, যেন মনে হচ্ছে কি পাগলপনে দড়া পড়ে না কোনো পাগলের, সুস্থ মানুষ অত চিল্লাতে পারে না। আর বলছে আমাদের এক ফ্যামিলি পণ্ডিতজি আছে, মুম্বাইয়ে থাকে, মানে ফ্যামিলি পণ্ডিত মানে কিরম বলুন তো, ঘরে পুজো পাঠ করে, আমাদের কোনো স্পেশাল পুজো থাকলে তিনি আসেন করেন। সে পণ্ডিতজির সাথে সুরজিৎ একদিন ফোনে কথা বলেছিল, আমি জানি না ওদের মধ্যে কি কথাবার্তা হয়েছিল। পণ্ডিতজি নাকি এরম বলেছিলেন ওকে যে এবার দুজনে মিলে কামা ধামা ভালো থাকো, দোকান খুলছে যখন খোলো, আর মা বাবাকে এবার তোমরা দায়িত্ব ফ্রি করে দাও। কারণ এই ব্যাপারটা সবাই জানে শুরু থেকে যে সুরজিতের কাজ সবসময় ফ্লাকচুয়েট হয়, ওর কখনো ইন্ডাস্ট্রিতে একভাবে টিকে নেই। হ্যাঁ, তো সবাই মোটামুটি জানে ব্যাপারটা। তো সেই জন্য বলেছিল দোকান চালু করলে কি হবে, ওর বাবা যে ওকে এত বড় একটা মানুষকে, তার বুড়ো বাবা তার দায়িত্ব নিয়েছে, যেখানে আমরা বড় হওয়ার পর আমরা নিজেরা মা বাবার দায়িত্ব নিই, তাই না? কিন্তু সুরজিতের ক্ষেত্রে সেটা নয়, সুরজিতের বাবা পেনশনে এখনো ওদের পুরো সংসারটা চলে। সুরজিৎ কোনো রেসপন্সিবিলিটি তার ফ্যামিলির নেয়নি। ইনফ্যাক্ট আমাকে যে বিয়ে করেছিল আমি অন্ধের মতো বিয়ে করেছি, আমি খুব ভালো জানতাম সুরজিতের স্টেবল ইনকাম নেই,
কি হবে না হবে আগে কিছু না, আমি মানুষটাকে ভালোবাসি, আমি বিয়ে করেছি, বাকি দুজনে একসাথে দেখে নেবো, দুজনের একসাথে কিছু নিশ্চয়ই করব, সে কনফিডেন্সটা আমার নিজের ওপর ছিল। পণ্ডিতজি যে কথাটা বললো মা বাপকে ফ্রি করে দাও দায়িত্ব থেকে, কেন বললো? কে সে পণ্ডিত? আমি চিনি না তাকে, সে আমাকে জ্ঞান দেওয়ার কে? তো আমি পণ্ডিতজিকে জিজ্ঞাসা করলাম যে আপনি কেন বলেছেন? হ্যাঁ ওনার দোষ ছিল আমি মানছি, কিন্তু আপনার বলা ঠিক হয়নি, আপনি তো, ও তো আপনাকে চেনে না, জ্ঞান আপনি তখনই দেবেন যখন কেউ আপনার থেকে জ্ঞান চাইবে, বিনা চেয়ে তো জ্ঞান দেওয়া উচিত না। আর আপনি যদি ওকে চিনতেন তাহলে আলাদা ব্যাপার, আপনি ওকে মানে কখনো সামনাসামনিও হয়নি, শুধু সুরজিৎ জানে যে আপনি আমার ফ্যামিলির পণ্ডিত, আপনার এটা বলাটা ঠিক হয়নি, এটা আমি বলেছিলাম পণ্ডিত, বলছিলাম আমি এমনি ক্যাজুয়ালি, ভীষণ ক্যাজুয়ালি বলেছিলাম, যেভাবে ও ব্যাপারটা নিচ্ছে সেভাবে আমি বলিনি। সেই 15 দিন আগে পণ্ডিতজি বলেছিল, যেটা আমাকে সুরজিৎ জানায়ও নি, সেইটা নিয়ে 15 দিন পর চিল্লি অসভ্যতা, একেবারে তুমুল চিৎকার করছে, ওর গলা পুরো ছিঁড়ে গেছে, এত চিল্লাচ্ছে পণ্ডিত কে আমাকে কেন বললো। আচ্ছা পণ্ডিত তোমাকে যখন বললো তখনই তুমি আমাকে বলতে পারতে, তুমি তো আমাকে জানাওনি, তুমি এখন আমার ওপর কেন সেটা নিয়ে টর্চার করছো? আমি তো পণ্ডিতকে বলিনি বলবার জন্য, আমি কেন বলবো? সেই নিয়ে ওর বাবা পর্যন্ত আমাকে মেন্টাল টর্চার করছে, কে পণ্ডিত, কেন বললো? পণ্ডিত যদি কলকাতায় থাকতো তাহলে ওর মজা দেখিয়ে দিতাম। আমি বলছি তাহলে আমি পণ্ডিতের সাথে ফোন করে কথা বলি, সেও বলতে দেবে না। ওর বাবা বলছে রিত খুব খারাপ হবে কিন্তু তুমি যদি পণ্ডিতকে ফোন লাগাও। তাহলে আমার উপর কেন মেন্টাল টর্চার করছো? আমি তো কিছুই জানি না। এই নিয়ে যখন সারা দিন চিল্লিয়ে যাচ্ছে, সকাল বিকাল রাত দিন চিল্লাচ্ছে সবাই মিলে আমার উপর। নেক্সট ডে 2000 মানে লাস্ট ইয়ার 2024 2nd জানুয়ারি আমি সকালবেলা উঠে ব্রাশটা করলাম, আমার প্রচণ্ড শরীর খারাপ, মানসিক প্রেশার না ফিজিক্যাল কন্ডিশনকে খুব ডাউন করে দেয়, প্রচণ্ড শরীর খারাপ আমার। আমি ব্যাগ, ছোট ব্যাগ আমার প্যাক করাই ছিল, কারণ আমি সেই আগে যে গেছিলাম সে ব্যাগটা প্যাক করাই ছিল। ওই ব্যাগটা ওঠালাম, উঠিয়ে আমি শ্বশুর শাশুড়ি তখন উঠে গেছে ঘুম থেকে, আমি বললাম মা বাবা আমি একটু মার কাছে যাচ্ছি, এই জিনিসটা যতদিন শান্ত না হবে এই জায়গাটা আমি টিকতে পারছি না, আমার খুব কষ্ট হচ্ছে। আর সারাক্ষণ আমি শুয়ে শুয়ে কেঁদে যাবো আর আপনারা কাঁদিয়ে যাবেন, এরকম তো একটা এনভায়রনমেন্টে কেউ থাকতে পারে না। তাহলে আমি 2 দিন মার কাছে থেকে আসি, ততদিন ব্যাপারটা শান্ত হোক, আমি আবার ফিরে আসবো। এবার আমার শ্বশুর বলছে তুমি কার পারমিশন নিয়েছো যে তুমি ব্যাগ হাতে করে দাঁড়িয়ে রয়েছো? এবার আমিও কিন্তু রাস্তাঘাট কিছু চিনি না কলকাতার, আমি ক্যাব বুক করেছি, আমি এখান থেকে বসবো, ডাইরেক্ট অ্যাড্রেস বোনের কাছ থেকে চেয়ে নিয়েছি, আমার মাসির মেয়ের কাছ থেকে, ওটা আমি ইয়েতে অ্যাড্রেসে দেবো, আমি ডাইরেক্ট অ্যাড্রেসে পৌঁছে যাব। প্রথম কথা আমার হাজব্যান্ড আমার সাথে কথা বলছে না, তো আমি কি হিসাবে তার পারমিশন নিতে যাব? 2 দিন হয়ে গেল কথা বলছে না, 2 দিন হয়ে গেল সে তার মা বাবার সাথে গিয়ে শুচ্ছে, তার ওয়াইফ কেঁদে কেঁদে মরছে, তার কোনো যায় আসে না, সে তার টাইমে খাচ্ছে, ঘুরতে যাচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা মারতে যাচ্ছে, সব তার টাইম টু টাইম চলছে, কিন্তু তার ওয়াইফ যে পড়ে পড়ে কাঁদছে সে ফিরেও দেখছে না, আমি মরে গেলেও সে ফিরে দেখবে না, সে এমনভাবে রয়েছে। আর যখনই সুযোগ পাচ্ছে এমন চিল্লাচ্ছে যে আমি থরথর করে কাঁপছি ভয়ে। আমি ওই টাইমে কি করেছিলাম, যখন ও প্রচণ্ড চিল্লাচ্ছে আমি কি করেছিলাম, ওই মহিলা মণ্ডলগুলো থাকে না, মহিলা মণ্ডল অ্যাসোসিয়েশন, আমি ওখানে ফোন করেছিলাম, মানে আমি গুগল সার্চ করছি যদি লোকাল এরিয়ায় কেউ থাকে, তো লোকাল তো কাউকে পেলাম না, একটা কোথায় বর্ধমান না কোথায় একটা ফোন লেগে গেছিলো, তারাও শুনছে, সুরজিৎ নিচের তলায় চিল্লাচ্ছে আর আমি ওপরে বসে আছি, তারাও ফোনে শুনতে পাচ্ছে, যে মানে আপনি বুঝতে পারছেন কি ভাবে চিল্লাচ্ছে ও, যে ফোন থেকেও সে শুনতে পাচ্ছে। তো আমাকে বললো আপনি একটা কাজ করুন, আপনি না লোকাল পুলিশ স্টেশনে করুন, ইনফর্ম করুন, আপনি 100-এ কল করুন, কারণ ওরা বুঝতে পারছে যে মেয়েটার সাথে কি হচ্ছে, যার জন্য আমাকে পুলিশ স্টেশনে কল করতে বললো, কিন্তু আমি করিনি। আমার তো পুলিশ স্টেশনে আমার হচ্ছে কি এই প্রবলেমটাকে কেউ সলভ করুক এমন কেউ চাই আমার, যার জন্য আমি মহিলা মণ্ডলকে চেয়েছিলাম। আমি পুলিশ স্টেশনে গেলে তো ব্যাপারটা অনেক আগে বাড়বে, সেটা আমি চাইছিলাম। তো যাই হোক আমি ব্যাগ উঠিয়ে যখন বেরিয়ে যাচ্ছি, আমার শ্বশুর শাশুড়ি কেউ বেরোতে দেবে না, দরজা আটকাচ্ছে, হাত দিয়ে দিয়ে দরজার সামনে দাঁড়াচ্ছে, আর সুরজিৎ কি প্রচণ্ড চিল্লাচ্ছে, বললো তোমার মাকে ফোন লাগাও। শ্বশুর বললো এইভাবে তো যাওয়া যায় না, না বাড়ি থেকে, একটা তো কোথাও ফাইনাল একটা ইয়েতে কনক্লুশনে আসতে হবে, মাকে ফোন লাগাও। মাকে ফোন লাগালাম, তো মা দেখছে মেয়ে প্রচণ্ড কাঁদছে, আর আমি কাঁপছি, থরথর করে কাঁপছি ভয় চালায়। আমি বলছি মা আমাকে এখান থেকে বার করো, আমি মরে যাবো, আমি এখানে থাকতে পারছি না।
তো মা রেগে গেছে এসব দেখে, এই কি মেয়েটাকে এই জন্য নিয়ে গেছিলে? সুরজিৎকে বলছে তুমি বলেছিলে না আপনার মেয়ে আমাদের বাড়িতে খুব ভালো থাকবে, এই তার ভালো থাকা, এটা ভালো থাকার নমুনা, টর্চার করছে আমার মেয়েকে। তখন সুরজিৎ আমার মাকে বলছে আপনার মেয়ে টর্চার করছে আমাদের বাড়িতে, যবে থেকে এসছে তবে থেকে টর্চার করছে আমাদের তিনজনের ওপরে। তারপরে মা বলে তুই বেরিয়ে আয়, তারপর দেখছি কি করা যায়। তো ওরা তো বেরোতে দেবে না, আর আমি না হাও হাও করে কাঁদছি, চিল্লিয়ে আর বলছি প্লিজ, হাত জোর করে বলছি যে আমাকে যেতে দাও তোমরা, প্লিজ আমাকে যেতে দাও। তা আমি যখন চিল্লাচ্ছি সেটা দেখে সুরজিৎ ভয় পেয়ে গেছে যে আশেপাশের লোক জানবে বউটার ওপর টর্চার হচ্ছে না। তখন ওর মা বাবাকে বললো যে যেতে দাও ওকে, যেতে দাও, যেখানে যাচ্ছে যা। তারপর আমি বেরিয়ে এলাম বাড়ি থেকে। আমার মা বললো তুই আগে থানায় একটা ডায়েরি কর, ওখানে দেখ লোকাল পুলিশ স্টেশন কোথায়, লোককে জিজ্ঞেস কর, পুলিশ স্টেশনে যা, ডায়েরি কর, তারপর আয়, যাতে এটা না বলতে পারে যে অন্য কোনো পুরুষের সাথে পালিয়ে গেছে, কি কিছু একটা ব্লেম লাগাতেই পারে, সেই জন্য আগে তুই পুলিশ স্টেশনে যা, এটা বললো আমাকে। আমি পুলিশ স্টেশনে গেলাম, ব্যাপারটা সম্পূর্ণ ঘটনাটা আমি জানালাম প্রথম থেকে। তো পুলিশ যে উনি বসেছিলেন উনি বললেন এটা তো বধূ নির্যাতনের কেস, তো আপনি একটা কাজ করুন, আপনি এখন বাড়ি যান, আমার অবস্থা ভীষণ খারাপ, প্রচন্ড অসুস্থ আমি, আমাকে দেখেই বুঝতে পেরেছে, আপনি এখন যান, আরামসে বাড়িতে গিয়ে প্যারেন্টসের সাথে আলোচনা করুন। করে ওটা ছিল শ্যামনগর পুলিশ স্টেশন, বললো আপনি এখানেও করতে পারেন ডায়েরি, আপনার যেখানে বোনের বাড়ি এখন আছেন সেখানেও আপনি ডায়েরি করতে পারেন, বা আপনি বম্বে ফিরে গিয়ে সেখান থেকেও আপনি করতে পারেন, আপনি কোথা থেকে করবেন সেটা আপনি আরামসে বসে ডিসকাস করুন আপনার প্যারেন্টসের সাথে, বাড়ির সবার সাথে, তারপর যদি ইচ্ছা হয় আবার চলে আসবেন এখানে। তো আমি না 12 দিন পর আবার ওই একই সেম পুলিশ স্টেশনে গিয়েছিলাম। 12 দিন আমি ওয়েট করলাম, ওখান থেকে আমি বোনের বাড়ি চলে এলাম, এসে 12 দিন আমি ওয়েট করলাম যে আমার শ্বশুর বাড়ি থেকে একটা কল আসুক বা আমার হাজব্যান্ডের একটা কল বা মেসেজ আসুক, কথা হয় কি না হয়, কি হয়, কোনো তারা আমাকে কন্ট্যাক্ট করেনি সেই দিন আর আজকের দিন, আজ পর্যন্ত সুরজিৎ আমাকে কন্ট্যাক্ট করা তো দূরের কথা, সব জায়গা থেকে আবার সেম ব্লক করে রেখে দিয়েছে। তারপর 12 দিন পর আমি যখন আবার পুলিশ স্টেশনে গেলাম তখন আমি ডায়েরি করলাম, রিটার্ন ডায়েরি করলাম, করে পরের দিনকে ওদের ডেকে পাঠালো, প্রচুর বোঝালো, চিল্লালো, বকা দিল। ওসি ছিল ওখানে পুলিশ স্টেশনে, যে ওসি উনি চিল্লালেন, বকা দিলেন প্রচুর। মানে আপনি কি বিয়েটাকে কি ভেবে রেখেছেন, সুরজিৎকে বললেন আপনি কি সোনির স্পিকার পছন্দ হচ্ছে না বলে আপনি এলজি নিয়ে আসবেন, এলজি পছন্দ হচ্ছে না বলে সোনি নিয়ে আসবেন, এই বিয়ের মানে তো এটা নয়। ওকেও বোঝালো, আমাকেও বোঝালো যে শ্বশুর বাড়িতে এসে আপনি তো 12টা পর্যন্ত শুয়ে থাকতে পারেন না, নিজের বাড়ি হলে মানুষ 12টা পর্যন্ত শুয়ে থাকে। আমি বললাম দেখুন আমি কখনো 12টা পর্যন্ত শুই না, নিজের বাড়ি হোক কি শ্বশুর বাড়ি হোক। আর শ্বশুর বাড়িতে তো আরো ভয়ে রয়েছি আমি গিয়ে, যে আমার ওপর একটা কিছু দোষ না লাগায়, যে বউটা এরম বউটা। সব সময় আমি মানে গিয়েছি থেকে আমি এইটাতেই লেগে রয়েছি যে সবাই যেন আমার প্রশংসা করে, যে না বউটা খুব ভালো বউ, সব সময় ওর মা বাবার সেবা করা, সব সময় সবাইকে খুশি রাখবার চেষ্টা করা, সবাই হাসি খুশি থাকুক সেই চেষ্টা করা। কিন্তু আমি ফেল হয়ে গেলাম। আমি ওর মায়ের মুখে মুখে তর্ক করি বলছে, কিন্তু আমি ওর মাকে কখনো জবাবই দিতাম না, চুপচাপ বসে বসে ফোনে কানতাম, তবু জবাব দিতাম না। শুধু 1-2 বার জবাব দিয়েছি, যে যখন বললাম যে আমি নত হতে শিখিনি, অন্যায়ের সামনে নত হতে শিখিনি, 2-1 কথার জবাব আমি দিয়েছিলাম। তোমার মা এত ভুলভাল বকে, এত মানে ছুত অছুত, ওই ছুচিবাই বলে না, এটা ছুলে অশুদ্ধ হয়ে যাবে, ওটা ছুলে আষ্টে হয়ে যাবে, ওটা বাসি, ওটা ছুলে নোংরা হয়ে যাবে, মানে এই সারাক্ষণ ওর মা চলছে। আমি এগুলো জীবনে দেখিনি, এগুলোর সাথে অভ্যস্ত না, তবুও আমি সব কিছুর সাথে চুপচাপ মানিয়ে নিচ্ছি। আর সবসময় চিল্লানো, এই এটা অশুদ্ধ হয়ে গেল, ওটা এই হয়ে গেল, মানুষ ভয় পেয়ে যাবে, হঠাৎ করে চিল্লিয়ে উঠবে ওর মা। সব কিছুর সাথে আমি ম্যানেজ করে নিচ্ছি, সব কিছু ঠিক আছে, ওর মা যদি ওতে খুশি হয় ওটাই ভালো। লাস্টে আমাকে বদনাম দিল যে আমি ওর মায়ের সাথে তর্ক করি মুখে মুখে, তাই ও আমাকে আর ঘরে নিয়ে গেল। এরপর আপনি মুম্বাই ফিরে যান? মুম্বাই আমি ফিরে যাইনি, মানে আমি তো ছিলাম ওখানেই, পুলিশ স্টেশন থেকে চলে এলাম। যে ওসি ছিল উনি বললেন আপনাদের এই যে রিটার্ন, এটা যে আমরা রিপোর্টটা করেছিলাম না জেনারেল ডায়েরি, তা তো রিটার্ন দিয়েছিলাম না,
ওটা যাবে কাউন্সেলিং যারা করে তাদের কাছে এটা যাবে, তারপর আপনার কল আসবে। তো মোটামুটি আর 20-25 দিন মতো আমরা কলকাতায় ছিলাম, আমি আর মা। সুরজিতের জন্য এমন এমন প্রবলেম লাইফে দেখেছি না, ও না সুরজিতের আগে কখনো এরকম প্রবলেম দেখেছি না, এখনও ওর সাথে যে আমি এখন কানেক্টেড নেই না, এখন আমার লাইফে এত প্রবলেম আছে। এই মানুষটা যখন যখন আমার লাইফে এসছে তখন তখন আমার জন্য প্রবলেমেটিক হয়েছে। দিদি আমরা শেষ করব এবং শেষে একটি কথাই বলবো, আমরা দর্শক যারা দেখছেন তাদেরকে একটি কথাই বলবো, অনেক অজানা তথ্য আমরা দিদির কাছ থেকে শুনলাম, সেগুলো হয়তো দর্শকদের কাছে অনেকের কাছে এগুলো জানা ছিল না, তো এবং আমাদের কাছে এগুলো জানা ছিল না। দিদি আমাদেরকে যোগাযোগ করেন এবং তিনি এই কথাগুলো বলতে যে আগ্রহী হয়েছেন এবং এগিয়ে এসেছেন সাহস নিয়ে, সেটার জন্য আমরা দিদিকে কুর্নিশ জানাই। দিদি আপনি একদম শেষ করব, আপনি দর্শকদের কি বলবেন বা অভিনেতা সুরজিৎ সেনের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আপনি এই ভিডিওর মাধ্যমে বলতে পারেন। আমি দর্শকদের অ্যাকচুয়ালি দেখুন, আমি না মিডিয়া খুঁজছিলাম, আমি চাইছিলাম যে পার্সোনাল লাইফটা সুরজিৎ সামনে খুব বেচারা নিজেকে প্রেজেন্ট করে যে আমি ভীষণ ভালো মানুষ, আমি কাজ পাচ্ছি না কারণ আমি পলিটিক্স জানি না, আমি কাজ পাচ্ছি না কারণ আমি তেল লাগাতে জানি না। ইন্ডাস্ট্রিতে হাজারো লোক কাজ করছে, তাদের কারো সেলফ রেসপেক্ট নেই, ও যে বলে আত্মসম্মান আছে বলে তেল লাগাতে চায় না, মানে ও ছাড়া ইন্ডাস্ট্রিতে যে হাজার হাজার লোক কাজ করছে কারোর আত্মসম্মান নেই, সবাই তেল লাগাচ্ছে, এটা মানুষ কি মেনে নেবে? এটা আমার ভীষণ অদ্ভুত লাগে। দ্বিতীয় কথা হলো, ও এত মিষ্টি করে কথা বলে, ওর মিষ্টি কথাতেই আমি মজেছিলাম। আর যে আমি ওর ভালোবাসায় পড়েছিলাম কেন, ওর বাইরের চেহারাটা সম্পূর্ণ আলাদা, যেটা ভিতরের চেহারার সাথে একটু ম্যাচ করে না। সেলফ রেসপেক্ট ওই মানুষটা যদি থাকতো তাহলে তার বউকে এইসব নোংরা কথাগুলো যেগুলো এতক্ষণ আপনারা শুনলেন বলে অপমান করতো না। আমি যেদিন বাড়ি থেকে বেরিয়ে আসছি, এটা তো বলতে ভুলেই গেছিলাম, রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, ও ঘরের মধ্যে থেকে দাঁড়িয়ে আমাকে বলছে ভিখারি কোথাকার। কী কারণে? আমি কোন ভিক্ষাটা কারোর কাছ থেকে বা ওর কাছ থেকে আমি কবে ভিক্ষা চেয়েছি? তো যে ভিখারি বলে বউকে অপমান করে, তাকে তো কাজের জন্য ভিক্ষা করতেই হবে। এটা তো বলে না কর্মা রেসিপ্রোকেট হয়, রেসিপ্রোকেট হচ্ছে কর্মা। এইটা হলো যেটা আমি চাইছিলাম, যে মিডিয়া যদি আমি পেতাম তাহলে আমি ওর ভিতরের চেহারাটা বাইরে সবাইকে জানাতাম, যে যেটা আপনারা দেখছেন সেটা সম্পূর্ণ মিথ্যে, যেটা দেখে আমি ওর কি বলবো, আমি ওর সাথে কানেক্ট হয়েছি বা ওর ওপর আমার মন পড়েছিল, একই জিনিস আপনারাও দেখছেন, সম্পূর্ণটা মিথ্যে। ওর আসল রূপটা যেটা আমি দেখেছি বিয়ের পর লাস্টের 2 দিন, ওই রূপটা যদি কেউ দেখে থাকেন না তাহলে বুঝবেন যে মানুষটা কি সাংঘাতিক, কি ভয়ঙ্কর দানব, একটা মানুষ নয়। বলতে নিজেরই খারাপ লাগছে, কিন্তু হ্যাঁ, যদিও কোনোদিন প্রবলেমে পড়ে আমার কাছ থেকে, আমি ওর ওয়াইফ, আমি ওর অর্ধাঙ্গিনী, ও আমার কাছে, ও চায় আমি ওর পাশে দাঁড়াই, আমি নিশ্চয়ই দাঁড়াবো। আমি আমার যে ধর্ম, একটা ওয়াইফের যে ধর্ম, আমি সেটা নিশ্চয়ই ওটা করব ওর জন্য, কিন্তু বিশ্বাস সেটা ও লায়ক নয়, বিশ্বাস করবার লায়ক, ট্রাস্ট ওয়ার্দি একদম নয়, অনেস্ট একদম নয়, ইমানদার একদম নয়, মহা চিটিংবাজ, মহা কি বলবো, কোথায় দাঁড় করিয়ে যে কখন কাকে ল্যাং মারবে না বুঝতেই পারবে না। হ্যাঁ, একটুখানি টাইম অবশ্যই বলুন। হ্যাঁ একটুখানি, একদম অবশ্যই 5 মিনিট। সুরজিৎ এটা নাকি বলেছে যে ও ওই বিয়েটাকে মানে না। সুরজিৎ পুরো বিয়েটা নিজে অর্গানাইজ করেছিল, কোথায় হবে, কিভাবে হবে না হবে, শ্যামনগর মন্দিরে বিয়ে হবে, শ্যামনগর মন্দিরে গিয়ে জায়গা বুক করা, ওখানকার যে বিয়ে করবে পণ্ডিত তার সাথে কথা বলা, আমি এখান থেকে অ্যাডভান্স পেমেন্ট ওকে পাঠিয়ে দিই, সে অ্যাডভান্স মানে বিয়ের পয়সাটা আমি দিয়েছিলাম, পণ্ডিতের যে পয়সা সেটাও পণ্ডিতকে অ্যাডভান্স পেমেন্ট করা, সমস্ত কিছু সুরজিৎ করেছে। তারপরে এখন নাকি ও বলে, আমি নিজের কানে শুনিনি, আমাকে কেউ বলেছে যে আপনাকে ও ওয়াইফ মানে না, আপনার সাথে বিয়েটা হয়েছে ও মানে না। 15 দিন পর, বিয়ের 15 দিন পর রেজিস্ট্রেশন হবে, সেটাও সুরজিৎই আমাকে জানিয়েছিল। সুরজিতের বাবা শুরুতে আমার মাকে বলেছিল যে বিয়ের দিন রেজিস্ট্রি হয়ে যাবে। তারপর একদিন সুরজিৎ ফোন করে আমাকে বলে, শোনো আজকে না আমি উকিলের সাথে কথা বললাম, উকিল বলল যে ইনফর্ম করতে লেট হয়ে গেছে, 1 মাস বাকি আছে বিয়ে, তো
আচ্ছা 50 डेज पहले 50 डेज प्रायर আপনাকে ইয়ে করতে হয়, জানাতে হয়। তো 50 डेज তো নেই, বাকি নেই, 30 डेजই বাকি রয়েছে। তো আপনাদের বিয়েটা হয়ে যাক, তার 15 দিন পর গিয়ে রেজিস্ট্রিটা হবে। তো ও যা যা বলছে আমি বিশ্বাস করছি। বিশ্বাস কেন করবো না? যার সাথে সারা জীবনের সম্পর্কে নিজেকে জড়াতে চলেছি, তার তো এক একটা কথা বিশ্বাস করবো। তো বিশ্বাস করলাম। এখন ও বলছে নাকি যেহেতু রেজিস্ট্রি হয়নি সেহেতু ও বিয়েটাকে বিয়ে মানে না। তা রেজিস্ট্রি হয়নি কেন? রেজিস্ট্রিটা হয়ে যেত না, তুমি করতে, সেভাবে হয়নি সেটাও তোমাদেরই প্রবলেম। হলে যদি হতো সেটাও তুমিই ফিক্স করতে, হয়নি সেটাও তুমিই ফিক্স করেছো। আমরা তো এখান থেকে কিছুই করিনি। তাহলে তুমি বিয়েটা করলে কেন? বিয়েটা যদি করলে তাহলে তুমি বিয়েটাকে মানছো না কেন? তোমার মনে হচ্ছে বিয়েটা লিগাল না। আমি কিন্তু লিগাল অ্যাডভাইজারের সাথে কথা বলেছি, 2-3 জন লিগাল অ্যাডভাইজারের সাথে কথা আমার বলা হয়ে গেছে। আমি তো জানবো যে আমাদের বিয়েটা লিগাল কিনা। ও যে বলছে ও বিয়েকে মানে না, কিন্তু অ্যাডভাইজার বলে এই কথাটা যদি ও জাজের সামনে বলে না, ওর ওপর ধারা লেগে যাবে, ওর বিয়ে হয়ে যাবে, শাস্তি হয়ে যাবে। এরকম কথা যদি জাজের সামনে বলে, তো আপনি একদম চিন্তা করবেন না, আপনাদের বিয়েটা লিগাল। হ্যাঁ এটা কি বলে হিন্দু অধিনিয়মের অন্তর্গত বিয়ে না, এটা কি কানুন মানে, কানুন মান্যতা দেয়? হ্যাঁ হ্যাঁ সেটা মনে হয় ওর জানা নেই যেটা লিগাল বিয়ে। আমাকে লিগাল অ্যাডভাইজার যে অ্যাডভোকেট সাথে আমার কথা হয়েছিল, উনি বললেন যে আপনি একটা কাজ করুন, আপনার বিয়ের ফটো ভিডিওগুলো আমাকে পাঠান, তো সিঁদুরদানের ফটোটা পাঠান। পাঠালাম, বললো ব্যাস, আর কি চাই? আর কিছু চাই না, আপনাদের বিয়ে লিগাল। এবারে ও জানে না, এটা ওর প্রবলেম, ও হয়তো জানে না ব্যাপারটা। বিয়ে করে তুমি যখন বলছো বিয়ে লিগাল না, তাহলে তুমি আমাকে বাড়িতে নিয়ে গেলে কি করে? বিয়ে লিগাল করতে তারপর নিয়ে যেতে না? সব কিছু হলো, হলদি, মেহেন্দি, বিদায়, সব রিসেপশন, সব কিছু হওয়ার পর তুমি বলছো বিয়ে লিগাল না, আমি মানি না। তাহলে লিগাল করতে আগে, তারপর তুমি তোমার বাড়িতে তোমার বউকে নিয়ে যেতে। এই কথাগুলোতেই তো প্রুফ হয়ে যাচ্ছে যে মানুষটা 1 নম্বরের চিটিং বাজ, তাই না? অসংখ্য ধন্যবাদ দিদি এতক্ষণ সময় দেওয়ার জন্য। এবার আমরা শেষ করব। প্রায় অনেকক্ষণই আমরা অনেক কিছু আপনার কাছ থেকে তথ্য পেলাম, এবং এই তথ্যগুলো মনে হয় দর্শকদেরও জানা উচিত, কারণ অভিনেতাদের অনেক কিছু ঘটনা থাকে সেগুলো হয়তো চাপা পড়ে যায়, কারণ আমরা তো সবসময় অভিনেতাকে তার শিল্পী সত্তাটাকে দেখি, তার পার্সোনাল লাইফটাকে হয়তো অনেক সময় দেখতে পাই না। তো দিদি যে এগিয়ে এসেছেন, তো অসংখ্য ধন্যবাদ দিদি। আমরা এবার ইন্টারভিউটি শেষ করছি। আর দর্শকরা যারা দেখছেন, আপনাদের যদি কোনো কমেন্ট বা এই বিষয়ে যদি কোনো মতামত থাকে অবশ্যই লিখে জানাবেন। দেখা হবে আরেকটি অন্য ভিডিও নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন, শুনতে থাকুন HAR। নমস্কার।